সত্যি ভুলে গেছি। ওকে, চলো। তো আমরা বেসিক্যালি সি ক্যারেক্টার সেট কোনো সেট অফ ক্যারেক্টারকে ইন্ডিকেট করতে পারি। আর এই সি ক্যারেক্টার সেট ব্যবহার করে আমার সি প্রোগ্রামিং যেটাকে ব্যবহার করে বা এটাকে রিকগনাইজ করতে পারি। এবার আমরা বেসিক্যালি কোনো ক্যারেক্টার বলতে যেমন বুঝি ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল জেড বা স্মল এ থেকে স্মল জেড, এরকম ডিফারেন্ট টাইপের ক্যারেক্টার আছে। তো সেই ক্যারেক্টার সেটগুলোকেই আমরা একটু করে জানবার চেষ্টা করব বা চেনার চেষ্টা করব। তো প্রথমে আমরা যে টাইপের ক্যারেক্টার সেট নিয়ে কথা বলবো, দ্যাট ইজ আ লেটার। তো আমরা সবাই জানি যে লেটার বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে আমাদের কিছু আপার কেস লেটার আছে আর কিছু লোয়ার কেস লেটার আছে। ওকে, তাহলে আপার কেসের মধ্যে আমরা ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল জেড কে আমরা চিনি। আর অ্যাজ আ লোয়ার কেস ক্যারেক্টার বা লোয়ার কেস লেটার তার মধ্যে আমরা জানি যেটা হচ্ছে স্মল এ থেকে স্মল জেড। এগুলো সবই কিন্তু হচ্ছে ক্যারেক্টার সেট। তাহলে ওয়ান অফ দ্য ক্যারেক্টার সেট হচ্ছে আমাদের লেটার্স। ওকে, সেকেন্ড যে ক্যারেক্টার সেটটা সম্বন্ধে আমরা জানবো, কারণ দেখো তুমি কিন্তু কোনো প্রোগ্রাম ক্যারেক্টার ছাড়া তুমি করতেই পারবে না। তুমি যে কোনো ওয়ার্ড লিখতে যাও না কেন সিতে, তোমাকে তো ইংলিশ দিয়ে তোমাকে ওয়ার্ড গুলো লিখতে হবে বা তোমাকে সেন্টেন্স গুলোকে লিখতে হবে ইংলিশে বা স্টেটমেন্ট গুলোকে তোমাকে তো ইংলিশে লিখতে হবে। তো সেখানে কিন্তু বেসিক্যালি আমাদের কোনো ক্যারেক্টার সেট আমাকে ব্যবহার করতে হবে, আমার কোনো লেটার ব্যবহার করতে হবে। আর এই ক্যারেক্টার সেটের মধ্যে সেকেন্ড যে টাইপের ক্যারেক্টার সেট, দ্যাট ইজ আ ডিজিট। আমরা ডিফারেন্ট টাইপের ডিজিট নিয়ে কাজ করি। বেসিক্যালি ডিজিট বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে 0 থেকে 9, 0 to 9। ওকে, দ্যাট ইজ আ ডিজিট। আর এই ক্যারেক্টার সেটগুলোকে সব কিন্তু আমরা সিঙ্গেল কোটেশন দিয়ে আমরা রিপ্রেজেন্ট করব। ক্যারেক্টার মানেই কিন্তু এনক্লোজড বাই সিঙ্গেল কোটেশন। এটাকে ভালো করে মাথার মধ্যে রেখে দাও যে সি তে ক্যারেক্টার মানেই কিন্তু এনক্লোজড বাই সিঙ্গেল কোটেশন। এই যে আমরা তোমার 0 থেকে 9 লিখছি না, এটাও কিন্তু আমাদের ক্যারেক্টার সেট। তার জন্য কিন্তু আমি দেখো 0 থেকে 9টাকে আমি দেখো সিঙ্গেল কোটের মধ্যে রাখছি, কারণ সমস্ত ক্যারেক্টার সেটই কিন্তু আমাদের সিঙ্গেল কোটের মধ্যে এনক্লোজ থাকে। থার্ড যে ক্যারেক্টার সেটটা আমরা পড়বো, যেমন স্পেশাল কিছু ক্যারেক্টার থাকে, আমাদের কিবোর্ডেও কিন্তু স্পেশাল কিছু ক্যারেক্টার থাকে। সেই স্পেশাল ক্যারেক্টার গুলো কি কি সেটা আমাদেরকে জানতে হবে। তো স্পেশাল ক্যারেক্টারের মধ্যে আমাদের যেমন দেখো, আমরা যেমন দেখেছি যে কিবোর্ডে আমাদের দেখো প্লাস আছে, মাইনাস আছে, ওকে, স্টার আছে, ডিভিশন আছে, ওকে, বা মডুলার ডিভিশন আছে। মডুলার ডিভিশন আমরা এইভাবে এই সিম্বল দিয়ে ডিনোট করতে পারি, পার্সেন্টেজ সিম্বল দিয়ে। আমরা প্রতিটা পারপাসে আমরা যাব, যখন আমরা অপারেটর যখন পড়বো তখন প্রত্যেকটা ক্যারেক্টার সেটের আমরা পারপাস আমরা দেখব। এবার এই যে আমরা তোমার এখানে লিখেছি প্লাস মাইনাস স্টার ডিভিশন আর মডুলার ডিভিশন, আমরা সিতে যখন কোনো অ্যারিথমেটিক অপারেশন করতে চাই তখন কিন্তু আমাকে বেসিক্যালি এই সমস্ত ক্যারেক্টার গুলোকে ব্যবহার করতে হয়। আমি যত ক্যারেক্টার লিখবো সব কিন্তু সিঙ্গেল কোটেশনের মধ্যে। যদি আমি কোনো সিঙ্গেল কোট দিতে ভুলেও যাই, তোমরা ভাববে কিন্তু এটা এনক্লোজড ইন আ সিঙ্গেল কোটেশন। ওকে, আমরা এই ধরনের কিছু ক্যারেক্টার দেখি, এগুলোকে সিতে আবার বলা হয় অ্যারিথমেটিক অপারেটর। পরে আমরা অপারেটর সম্বন্ধে পড়বো। আবার এগুলো ছাড়াও দেখো আমরা আরো কিছু সিম্বল দেখি, যেমন লেস দেন, গেটার দেন, লেস দেন ইকুয়ালস টু, তাই না, গেটার দেন ইকুয়ালস টু, বা ধরো নাও ডাবল ইকুয়ালস টু, বা তোমার ধরো নাও হয়তো নট ইকুয়ালস টু। এগুলো সবই কিন্তু ক্যারেক্টার, মানে স্পেশাল ক্যারেক্টার। তাহলে এই যে তোমার যে ক্যারেক্টার গুলো লিখলাম এখন, লেস দেন, গেটার দেন, এগুলোকে বলা হয় রিলেশনাল অপারেটর। ওকে, আমরা পরে অপারেটর যখন পড়বো তখন প্রত্যেকটা অপারেটরের কি কাজ সেটা আমরা দেখবো। এখন আমরা সিম্বল গুলোকে আমরা চিনছি যে কাকে কি সিম্বল বলা হয়, আর সেই সিম্বল গুলোর পারপাস আমরা যখন শিখবো সেটা কিন্তু আমরা যখন অপারেটর পড়বো তখন অপারেটরের মধ্যে কিন্তু তার পারপাস গুলোকে আমরা জানতে পারবো। কারণ অপারেটর না হলে আমরা কিন্তু কোনো কাজ করতে পারি না, আমরা কোনো অপারেশন করতে পারি না। তো অপারেশন করতে গেলে কিন্তু আমাদের কোনো অপারেটরের প্রয়োজন পড়ে। ওকে, তো সেটা কিন্তু অবশ্যই একটা স্পেশাল ক্যারেক্টার বা সি ক্যারেক্টার সেটার মধ্যে কিন্তু সেগুলো এনলিস্টেড আছে। এছাড়া দেখো, আমরা সিতে প্রোগ্রাম করতে গেলে অনেক সময় আমরা অ্যাম্পারসেন্ট ব্যবহার করি। আমি এখানে লিখলাম ডবল অ্যাম্পারসেন্ট, আমি এখানে তোমার লিখলাম ডাবল পাইপ সাইন, এটা পাইপ সাইন বলা হয়, পিআইপি। আমি পাশে লিখে রাখছি সাইনটার নাম, পাইপ সাইন, এটাকে ডাবল পাইপ বলা হয়। দুটো দেখো তোমার ডাবল পাইপ আছে। আর তার সাথে আমরা এখানে এই এই লাইনের মধ্যে আমরা আরেকটা অপারেটরের কথা আমরা পড়বো, সেটা তোমার হচ্ছে লজিক্যাল নট অপারেটর। এটাকে লজিক্যাল অপারেটর বলা হয় এই তিনটেকেই। একটা লজিক্যাল অ্যান্ড, এটাকে লজিক্যাল অ্যান্ড বলা হয়, এটাকে লজিক্যাল অর বলা হয়, এটাকে লজিক্যাল নট বলা হয়। অতএব এই তিনটেকে একসাথে নিয়ে আমরা মানে যে ক্যাটাগরির মধ্যে আমরা ফেলতে পারি তার নাম হচ্ছে লজিক্যাল অপারেটর। ওকে, লজিক্যাল অপারেটর। তো সবই কিন্তু আমাদের সি ক্যারেক্টার সেটের মধ্যে কিন্তু মানে বিলং করে অ্যাকচুয়ালি। এছাড়া আমাদের কিছু আছে কিছু এরকম কিছু সিম্বল যখন আমরা দেখি কিবোর্ডের মধ্যে, ইকুয়ালস টু, তাই না, যদি তুমি প্লাস ইকুয়ালস টু লেখো বা যদি তুমি মাইনাস ইকুয়ালস টু লেখো বা যদি তুমি স্টার ইকুয়ালস টু লেখো বা যদি তুমি ডিভিশন বাই ইকুয়ালস টু লেখো, তো এগুলোকে সিতে বেসিক্যালি বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর। তো আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর কিন্তু আমরা সিতে আমরা পড়বো, তার পারপাস গুলো আমরা দেখবো, এটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর। এছাড়া আমাদের আদার্স কিছু অপারেটর আছে, যে আদার্স অপারেটর গুলোর মধ্যে
যে নামগুলো আমি এখানে রাখবো বা যে নামগুলো আমি এখানে লিখবো, যেমন তোমার কোশ্চেন মার্ক, এটা সিম্বল একটা বা একটা ক্যারেক্টার সেট বলতে পারো। এই প্রত্যেকটা ক্যারেক্টার সেট কিন্তু সিঙ্গেল কোডের মধ্যে কিন্তু এনক্লোজ থাকবে। আমি সিঙ্গেল কোড না দিলেও তোমরা কিন্তু এটাকে সিঙ্গেল কোডের মধ্যে এনক্লোজ আছে তোমরা ধরে নেবে। ওকে, দেখো আমরা আরেকটা ক্যারেক্টার নিয়ে খুব কাজ করি। দেখো কোলন, সেমিক্লোন, প্রত্যেকটা সি এর স্টেটমেন্ট লেখার লাস্টে আমাকে সেমিক্লোন দিতে হয়, তাই না? আমরা দেখো তোমার কমা একটা ক্যারেক্টার, ওকে, কমা, তাহলে এই ধরনের বা ডট, এই ডটটাও কিন্তু একটা ক্যারেক্টার। তো এগুলো কিন্তু বেসিক্যালি আদার্স অপারেটরের মধ্যে পড়ে। আবার দেখো এই অ্যারো কিন্তু একটা অপারেটর সিতে, এটাকে বলা হয় অ্যারো অপারেটর। তাহলে আমরা আদার্স অপারেটরের মধ্যে আমরা কোশ্চেন মার্ক, আমি জানবো যে কোশ্চেন মার্কটা কি ধরনের অপারেটর, এটাকে সিতে বলা হয় কন্ডিশনাল অপারেটর। ওকে, এই যে কোলন, সেমিক্লোন, কমা, এটাকে কমা অপারেটর বলা হয়, এটাকে সেমিক্লোন অপারেটর বলা হয়, যাই হোক এটাকে ডট অপারেটর বলা হয়, আর এটাকে বলা হয় অ্যারো অপারেটর। তো এই প্রত্যেকটা অপারেটর কিন্তু পারপাস আছে, সেই পারপাস গুলো আমরা অপারেটর প্রত্যেকে পড়বো। আমরা এখন যেহেতু আমরা এখানে সি ক্যারেক্টার সেট পড়ছি, সেই ক্যারেক্টার সেটের মধ্যে কিন্তু এই প্রত্যেকটা হচ্ছে এটা করে ক্যারেক্টার সেট। নাম্বার 4, আমরা ক্যারেক্টার সেটের মধ্যে আরো একটা যে ক্যারেক্টার সেট আমরা পড়বো সেটা হচ্ছে হোয়াইট স্পেস ক্যারেক্টার। হোয়াইট স্পেস ক্যারেক্টার, সেই হোয়াইট স্পেস ক্যারেক্টারের মধ্যে কোন ক্যারেক্টার গুলো পড়ে না সেই নামগুলো আমরা একটু দেখবো। কারণ তুমি সি প্রোগ্রামিং করতে গেলে কিন্তু তোমাকে এই ধরনের ক্যারেক্টার সেট তোমাকে ব্যবহার করতে হবে। এবার কোনো প্রোগ্রামে হয়তো আমি কিছু ক্যারেক্টার সেট ব্যবহার করলাম, অন্য কোনো প্রোগ্রামে হয়তো আমি অন্য কিছু ক্যারেক্টার সেট ব্যবহার করলাম, এরকম নয় যে আমাকে প্রত্যেকটা প্রোগ্রামই আমাকে এই যত আমি ক্যারেক্টার সেট লিখছি আমাকে সব ক্যারেক্টার সেট ব্যবহার করতে হবে, তা কিন্তু নয়। আমার যখন যেখানে যেরকম ক্যারেক্টার সেটের আমার পারপাস বা দরকার লাগবে, আমি সেখানে সেই ধরনের ক্যারেক্টার গুলোকে আমরা ব্যবহার করতে পারবো বা ক্যারেক্টার সেটগুলোকে আমরা ব্যবহার করতে পারবো। হোয়াইট স্পেস বলতে আমরা বেসিক্যালি তোমার যেটা বুঝি তাকে তোমার মানে মেনলি স্পেসটাকে বলা হয় হোয়াইট স্পেস। আর সেই স্পেসটাকে তোমার ইন্ডিকেট করা হয় এরকম ভাবে আমরা স্পেসটাকে ইন্ডিকেট করি। সিঙ্গেল কোডের মধ্যে করে স্পেস দিলাম, তাকে আমি দেখো তোমার সিঙ্গেল কোডের মধ্যে এনক্লোজ করছি, মানে কি সিঙ্গেল কোড মানে তোমার ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করে সিঙ্গেল কোড দিয়ে, তাই এটা হচ্ছে কি তোমার স্পেস, আলটিমেট একটা স্পেস। ওকে, তাহলে স্পেসটাকে বলা হয় হোয়াইট স্পেস ক্যারেক্টার। এছাড়া আমাদের হোয়াইট স্পেস ক্যারেক্টারের মধ্যে দেখো আমাদের ট্যাব আছে। আমরা কালকে পাইথনে পড়ছিলাম স্ল্যাশ টি এর কথা। স্ল্যাশ টি দিলে আমরা একটা গ্যাপ দিতে পারি না, তিনটে স্পেসের একটা স্পেস দিতে পারি, এটাকে বলা হয় হরাইজন্টাল ট্যাব। মানে আমরা কিন্তু হরাইজন্টালি আমরা কিন্তু স্পেসটাকে ইনসার্ট করতে পারি, তার জন্য নাম হচ্ছে হরাইজন্টাল ট্যাব। দেখো আমরা কালকে আমরা স্ল্যাশ এনটা আমরা বেসিক্যালি তোমার সি তে ব্যবহার করি, স্ল্যাশ এন দিয়ে আমরা কোনো লাইন চেঞ্জ করতে পারি। আমরা কালকে আমরা স্ল্যাশ এন এর কাজ পড়ছিলাম পাইথন পড়তে গিয়ে, যে আমরা লাইন বাই লাইন যদি কোনো মেসেজকে ডিসপ্লে করতে হয় তখন তার জন্য আমরা স্ল্যাশ এন ব্যবহার করি, এটাকে ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার বলেছিলাম কালকে আমরা, বা এসকেপ সিকোয়েন্স বলেছিলাম, তাই না? তো এটা হচ্ছে নিউ লাইন, স্ল্যাশ এন দিয়ে আমরা কোনো নিউ লাইনকে ইন্ডিকেট করতে পারি। সব কিন্তু আমার সিঙ্গেল কোটেশনের মধ্যে, সব কিন্তু সিঙ্গেল কোটেশনের মধ্যে। ওকে, এছাড়া আমাদের আর একটা ট্যাব আছে যে ট্যাবটার নাম হচ্ছে ভার্টিক্যাল ট্যাব। তো তাকে আমরা স্ল্যাশ ভি দিয়ে রিপ্রেজেন্ট করব। ভার্টিক্যাল ট্যাব মানে তোমার এই লাইন থেকে এই লাইনটার গ্যাপটা বাড়বে, এই যে গ্যাপটা, এই গ্যাপটা বাড়বে ভার্টিক্যাল ট্যাব দিলে। আর হরাইজন্টাল তোমার ট্যাব দিলে ধরো একটা কোনো ওয়ার্ড লিখেছো, এই ওয়ার্ডের পর তিনটে স্পেস দেওয়ার পর আবার তোমার একটা ওয়ার্ড শুরু হবে, এটাকে বলা হয় হরাইজন্টাল ট্যাব, আর এটাকে তোমার বলা হয় ভার্টিক্যাল ট্যাব। ওকে, তাহলে ট্যাব কিন্তু বেসিক্যালি তোমার দু রকমের আছে, একটা হচ্ছে হরাইজন্টাল ট্যাব, একটা তোমার হচ্ছে ভার্টিক্যাল ট্যাব। তো এগুলোকে বলা হয় হোয়াইট স্পেস ক্যারেক্টার। আবার এইগুলো কি আবার আমি বলতে পারি এসকেপ সিকোয়েন্স, কিন্তু এসকেপ সিকোয়েন্সের মধ্যে কিন্তু আমার স্পেসটা থাকবে না। এসকেপ সিকোয়েন্সের মধ্যে আমরা কালকে পাইথন পড়তে গিয়ে আমরা এসকেপ সিকোয়েন্স শিখেছি। তো সি এর ক্ষেত্রেও কিন্তু এসকেপ সিকোয়েন্সের কনসেপ্টটা অনেকটা একই রকম। তো এখানে আমরা এসকেপ সিকোয়েন্স যে ক্যারেক্টার গুলো, তার মধ্যে আমরা স্ল্যাশ টি কে রাখতে পারি, তার মধ্যে আমরা স্ল্যাশ এন কে রাখতে পারি। ওকে, তার মধ্যে আমরা স্ল্যাশ ভি কে রাখতে পারি। ওকে, তার মধ্যে আমরা দেখো কালকে আমরা অ্যালার্ট পড়ছিলাম, আমরা দেখো স্ল্যাশ এ দিয়ে আমরা দেখো অ্যালার্ট দিচ্ছিলাম, তাই না? একটা বিপ সাউন্ড হচ্ছিল, স্ল্যাশ এ, এটাও কিন্তু একটা এসকেপ সিকোয়েন্স ক্যারেক্টার। আমরা কোনো ব্যাকস্ল্যাশ কে অ্যাড করার জন্য দেখো আমি ডবল ব্যাকস্ল্যাশ দিয়ে আমরা ডিসপ্লে করছিলাম। কোনো সিঙ্গেল কোড কে অ্যাড করার জন্য দেখো আমি ব্যাকস্ল্যাশ সিঙ্গেল কোড ইউজ করছিলাম, তাই না? তো আমি দেখো এই বাইরের যে সিঙ্গেল কোড গুলো না সেটা কিন্তু আমি ক্যারেক্টারটাকে ইন্ডিকেট করছি। ডাবল কোডকে আমরা ইনসার্ট করতে গেলে দেখো আমি তোমার ডাবল কোড স্ল্যাশ ডাবল কোড ইউজ করছিলাম ডাবল কোডকে ইন্ডিকেট করার জন্য। আর কোনো কোশ্চেন মার্ককে তোমার ডিসপ্লে করার জন্য দেখো আমি কিন্তু ইউজ করছিলাম স্ল্যাশ কোশ্চেন মার্ক, যেটা কিন্তু আমরা সিতে আমরা শিখবো। ওকে, তো এইগুলোকে বলা হয় এসকেপ সিকোয়েন্স ক্যারেক্টার। আর একটা ক্যারেক্টার আছে যার নাম হচ্ছে নাল ক্যারেক্টার, এটা কিন্তু ভালো করে মনে রাখো, স্ল্যাশ জিরো, এটাকে বেসিক্যালি নাল ক্যারেক্টার বলা হয়। আর এই নাল ক্যারেক্টার আমরা সি এর যখন স্ট্রিং পড়বো তখন স্ট্রিং এ গিয়ে আমরা নাল ক্যারেক্টারের কনসেপ্ট আমরা জানতে পারবো। তাহলে এই প্রত্যেকটা কনসেপ্ট কিন্তু আমরা তার ডিটেলস আমরা জানবো প্রোগ্রামিং করতে গিয়ে, যে আমার কোথায়
স্ল্যাশ টি ব্যবহার করা হয়, কোথায় স্ল্যাশ এন ব্যবহার করা, যদি আমরা কালকে পাইথনে কিছুটা হলো আমরা পড়েছি। তাহলে এই ক্যারেক্টার্স এগুলো হচ্ছে আমার টোটাল ক্যারেক্টার সেট ইন সি। তো সি তে আমাদের এতগুলো ক্যারেক্টার সেট আছে, যেগুলো না হলে কিন্তু সি এর প্রোগ্রামিং আমরা করতেই পারবো না। অতএব ক্যারেক্টার সেট যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা কোনো প্রোগ্রামকে, সি এর কোনো প্রোগ্রামকে আমরা কারেক্টলি আমরা রাইট করতে পারবো। আর এই ক্যারেক্টার সেট আর কিছুই নয়, এটা বেসিক্যালি তোমার ডিফাইন করছে কোনো অ্যালফাবেটকে, আর যে অ্যালফাবেট গুলো আমার ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করে বা ইউজ করে। ওকে, এই ক্যারেক্টার সেট গুলো ব্যবহার করে আমার ল্যাঙ্গুয়েজে আমরা কোনো ভেরিয়েবলকে ফর্ম করতে পারি, আমরা কোনো কনস্ট্যান্টকে আমরা ফরমেশন করতে পারি, আমরা কোনো অপারেটরকে ফরমেশন করতে পারি, বা আমরা কোনো এলিমেন্টকে তৈরি করতে পারি আমার প্রোগ্রামিং এ। তো দ্যাট ইজ দ্য বেসিক কনসেপ্ট অফ সি ক্যারেক্টার সেট। তাহলে আমরা যেটা জিস্ট যেটা বুঝলাম সেটা হচ্ছে যে এতগুলো ক্যারেক্টার সেট আছে সি তে, আর ক্যারেক্টার সেটকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা সবসময় সিঙ্গেল কোটের মধ্যে কিন্তু রাখবো সেই পার্টিকুলার ক্যারেক্টারটাকে, তবে কিন্তু সেটা তোমার ক্যারেক্টার বোঝায়। আর সি তে কোনো স্ট্রিং কে যখন রিপ্রেজেন্ট করা হয় তখন ব্যবহার করা হয় কিন্তু ডাবল কোটেশন, এটা কিন্তু মাথায় রাখবে যে সি তে কোনো স্ট্রিং কে রিপ্রেজেন্ট করতে গেলে ইউজ করা হয় ডাবল কোটেশন, আর সি তে কোনো ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করতে ইউজ করা হয় সিঙ্গেল কোটেশন। কিন্তু সি তে কোনো নাম্বারকে রিপ্রেজেন্ট করতে, যদি আমরা কোনো নাম্বারকে রিপ্রেজেন্ট করি, তাহলে কিন্তু আমরা সিম্পলি নাম্বারগুলোকে লিখি 0 1 2, ধরুন আমি আপ টু 9 পর্যন্ত লিখলাম। ওকে, তাহলে সি তে নাম্বারকে রিপ্রেজেন্ট করতে কোনো কোটেশন ইউজ করা হয় না। সি তে তোমার কোনো ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করতে ইউজ করা হয় সিঙ্গেল কোটেশন, আর সি তে কোনো স্ট্রিং কে রিপ্রেজেন্ট করতে ব্যবহার করা হয় ডাবল কোটেশন। তো এটা কিন্তু একটু নোট নিতে হবে সবাইকে, এই নোটটা কিন্তু আমাদের থ্রু আউট দ্য সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিন্তু এই কনসেপ্টটা আমাদের মানে জানতে হবে বা থাকতে হবে, বা এটা আমাদের কিন্তু দরকার থ্রু আউট দ্য সি। ওকে, তো এবার আমরা এই সি ক্যারেক্টার সেট পড়ার পর নেক্সট যে কনসেপ্টে আমরা যাব, সেই কনসেপ্টটার নাম হচ্ছে টোকেন। সবাই বুঝতে পারলাম যে হোয়াট ইজ দ্য বেসিক কনসেপ্ট অফ সি ক্যারেক্টার সেট? সবাই বুঝতে পেরেছো হোয়াট ইজ দ্য কনসেপ্ট অফ সি ক্যারেক্টার সেট? ওকে, বাকিরা বুঝতে পেরেছো? কিছুই নেই কিন্তু কনসেপ্টটার মধ্যে, কিছুই নেই, কিছু ডিজিট, কিছু অ্যালফাবেট, আর কিছু মেন ক্যারেক্টার, তাকে আমরা কম্বাইনলি বলছি সি ক্যারেক্টার সেট। আর কিচ্ছু বলিনি কিন্তু আমরা। ওকে, কারণ এগুলো না হলে আমরা প্রোগ্রামিং করতে পারবো না। আর কিছু স্পেশাল ক্যারেক্টারের কথা বলেছি, তুমি এখানে আরো কিছু তুমি স্পেশাল ক্যারেক্টার তুমি অ্যাড করতে পারো, যেমন তোমার ধরো তো হ্যাশ, ডলার, অ্যাট দ্য রেট, ওকে, ফার্স্ট ব্র্যাকেট, ওপেনিং, ক্লোজিং, সেগুলো কিন্তু ক্যারেক্টার সেট। ওকে, ধরো তুমি ধরো হ্যাশ বললে, ওকে, তুমি ধরো ডলার বললে, তুমি ধরো সিঙ্গেল কোট, ফার্স্ট ব্র্যাকেট, ওপেনিং, ক্লোজিং, ওকে, তুমি কার্লি ব্রেসেস ওপেন করেছো, ক্লোজ করেছো, সব কিন্তু সি ক্যারেক্টার সেট। ওকে, তুমি থার্ড ব্র্যাকেট ওপেনিং, থার্ড ব্র্যাকেট ক্লোজিং, সব কিন্তু ক্যারেক্টার সেট। ঠিক আছে, স্ল্যাশ ক্যারেক্টার সেট। ওকে, আমি তো তাছাড়া তোমার তো বলেছি কোলন, সেমিকোলন, ওগুলো তো আমি অলরেডি মেনশন করেছি। আর এছাড়া আমাদের হোয়াইট স্পেস ছিল, আমি হোয়াইট স্পেস গুলো কিন্তু আমি এখানে মেনশন করলাম যে আমার কি কি হোয়াইট স্পেস আমার এখানে আছে। ওকে, তো এই হচ্ছে আমাদের ক্যারেক্টার সেটের বেসিক কনসেপ্ট। আমরা এবার যে কনসেপ্টে আসবো, দ্যাট ইজ আ টোকেন। টোকেন ইন সি, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, মানে কনসেপ্ট, যে পরীক্ষায় কোশ্চেন দেয় যে ডিফাইন টোকেন বা হোয়াট ইজ টোকেন ইন সি। তাহলে আমরা এখন টোকেন ইন সি কি সেটা আমরা জানার চেষ্টা করব, যে সি তে আবার টোকেন বলতে কি বোঝায়। ওকে, খুব ইন্টারেস্টিং একটা কনসেপ্ট সি এর টোকেন। তো টোকেন জানতে গিয়ে আমরা অনেক কিছু জানবো, টোকেন জানতে গিয়ে আমাকে আরো ডিফারেন্ট কনসেপ্ট আমাকে জানতে হবে, তো সেই ডিফারেন্ট কনসেপ্ট গুলোকে আমরা ওয়ান বাই ওয়ান আমরা ক্লারিফাই করব সি তে, দেন তারপরে আমরা টোকেনের কনসেপ্টে আমরা যাব। তো সি তে টোকেন বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে আমার দেখো সি প্রোগ্রামিং এ যখন যখন কোনো সি আমরা সি তে যখন কোনো প্রোগ্রাম করি, তখন সেখানে কিন্তু আমরা কিছু স্টেটমেন্ট লিখি, যেমন ধরো ভয়েড মেন, হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ, তাই না, লিখি তো। যেমন ধরো হয়তো প্রিন্টে ফার্স্ট ব্র্যাকেট আবার সেকেন্ড ব্র্যাকেট ওপেন করি, তারপরে তোমার ধরো ইন্ট দিয়ে কোনো ভেরিয়েবলকে ডিক্লেয়ার করি, তারপরে প্রিন্টএফ দিয়ে কোনো মেসেজকে ডিসপ্লে করি, বা স্ক্যানএফ দিয়ে আমরা কিছু স্ক্যান করতে পারি। ওকে, তারপরে ধরো হয়তো রিটার্ন জিরো করি লাস্টে গিয়ে। তাহলে একটা সি তে আমার টোকেন বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে আমার প্রোগ্রামের স্মলেস্ট এলিমেন্ট গুলোকে এক কথায় বলা হয় টোকেন। ওকে, তাহলে আমি এক কথায় বলতে পারি যে এলিমেন্ট স্মলেস্ট এলিমেন্ট অফ আ প্রোগ্রাম। তাহলে একটা প্রোগ্রামের স্মলেস্ট এলিমেন্ট গুলোকে আমরা এক কথায় বলতে পারি টোকেন। আর এই যে স্মলেস্ট এলিমেন্ট গুলো, সেই স্মলেস্ট এলিমেন্ট গুলো কিন্তু মিনিংফুল, সেই স্মলেস্ট এলিমেন্ট গুলো তোমার কিন্তু মিনিংফুল। এবার সেই মিনিংফুলটা কার কাছে মিনিংফুল? না, মিনিংফুল টু দা কম্পাইলার, সে কিন্তু কম্পাইলারের কাছে মিনিংফুল। কারণ আমরা জানি যে কম্পাইলার আমার হাই লেভেল ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামকে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে কনভার্ট করে, তাই না? তাহলে কম্পাইলার যদি আমার যদি বুঝতে পারে আমার প্রোগ্রামটাকে, তো তাহলেই তো আমার আর কিছু দরকার নেই। কারণ কম্পাইলার বুঝতে পারলে আমার প্রোগ্রামটাকে সে ওটাকে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করবে, দেন সেই মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজটাকে আমরা কম্পিউটারের সিপিইউ কে দিয়ে আমরা সেটাকে এক্সিকিউট করতে পারবো।
অতএব এটা হচ্ছে মিনিংফুল টু দ্য কম্পাইলার। তাহলে আমরা সিতে আমাদের 5টা টাইপের আমাদের সিতে টোকেন আছে। দেয়ার আর 5 টাইপস অফ টোকেন ইন সি। কি কি টাইপের টোকেন আছে সিতে? না প্রথম যে টাইপটা, সেই টাইপটাকে বলা হয় কিওয়ার্ড। এই কিওয়ার্ড টার্মটার সঙ্গে কিন্তু আমরা সবাই মানে কিছুটা হলেও ফ্যামিলিয়ার। হয়তো কলেজে হয়তো আমরা সবাই প্রোগ্রামিং করছি বা প্রোগ্রাম আমাদের হয়তো কলেজে শুরু হয়েছে সি প্রোগ্রামিং এর ক্লাস। তাহলে এই কিওয়ার্ড বলতে যেটা বোঝায় যে আমার সিতে কিছু রিজার্ভ ওয়ার্ড আছে। ওকে, তো সিতে আমার কিছু রিজার্ভ ওয়ার্ড আছে। যে রিজার্ভ ওয়ার্ড, নামটা কেন রিজার্ভ ওয়ার্ড, না এই ওয়ার্ডগুলোর মিনিং গুলো কিন্তু অলরেডি তোমার প্রিডিফাইন্ড, মানে রিজার্ভ করা আছে কম্পাইলারের কাছে। তাহলে সেই ওয়ার্ডগুলো তোমার কিন্তু দেখেই বুঝতে পারবে কম্পাইলার যে এই ওয়ার্ডটা কি কাজ করে। তাহলে যে ওয়ার্ডগুলোকে আমি রিজার্ভ ওয়ার্ড বলছি, সেই প্রত্যেকটা রিজার্ভ ওয়ার্ডের কিন্তু একটা স্পেশাল মিনিং আছে। তার জন্য এগুলোকে বলা হয় কিওয়ার্ড। যেমন যেমন খুব ছোট্ট একটা যদি এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি কিওয়ার্ডের, তুমি যখন কোনো সিতে যখন কোনো ভেরিয়েবলকে ডিক্লেয়ার করো, তখন তুমি লেখো ইন্ট এ কমা বি কমা সি। তুমি ধরো তিনটে ভেরিয়েবলকে এখানে ডিক্লেয়ার করেছো, তিনটে ভেরিয়েবলের নাম হচ্ছে এবিসি। তাহলে এখানে এবিসিটা হচ্ছে ভেরিয়েবল নেম, তাই না? এবিসি কে আমরা কি বলি? এটা হচ্ছে ভেরিয়েবলের নাম, এটা হচ্ছে ভেরিয়েবল নেম। আর আমার এই তিনটে ভেরিয়েবল কোন টাইপের? না এটাকে বলা হয় তোমার ডেটা টাইপ। যে আমার এই তিনটে ভেরিয়েবল ইন্টিজার টাইপের। মানে মানে আমরা এবিসি তিনটে ভেরিয়েবলের মধ্যে আমরা তিনটে ইন্টিজার নাম্বারকে রাখতে পারবো। ইন্টিজার নাম্বার কোনগুলো? না আমি এর মধ্যে হয়তো 5কে রাখলাম, তুমি হয়তো বি এর মধ্যে হয়তো -6কে রাখলে, আর কেউ ধরো নাও সি এর মধ্যে হয়তো 120কে রাখলো। তাহলে এগুলোকে বলা হয় ইন্টিজার ভ্যালু বা ডেসিমাল নাম্বার। সেই ডেসিমাল নাম্বার কিন্তু আমার পজিটিভও হতে পারে, সেই ডেসিমেল নাম্বার কিন্তু আমার নেগেটিভও হতে পারে। মানে +5 যেমন পসিবল ইন্টিজার নাম্বারের মধ্যে, আমার কিন্তু -5ও কিন্তু পসিবল। তাহলে একটা ভেরিয়েবলের মধ্যে আমরা এট এ টাইম আমরা কিন্তু সিঙ্গেল কোনো ভ্যালুকে রাখতে পারি। তুমি যদি ভাবো যে একটা ভেরিয়েবলের মধ্যে আমি মোর দ্যান ওয়ান ভ্যালুকে তুমি রাখবে, সেটা কিন্তু কোনোভাবেই পসিবল নয়। তাহলে আমি এখানে এই ভেরিয়েবল গুলোকে ডিক্লেয়ার করতে গিয়ে আমি দেখো কিন্তু একটা কিওয়ার্ডকে ব্যবহার করে ফেলেছি। সেই কিওয়ার্ডটার নাম হচ্ছে ইন্ট। তাহলে একটা ইন্টিজার ভেরিয়েবল, একটা ইন্টিজারকে তুমি রিপ্রেজেন্ট করছো ইন্ট দিয়ে, তার মানে এই ইন্টটা কিন্তু একটা রিজার্ভ ওয়ার্ড। তাহলে কম্পাইলার কিন্তু তোমার জানে যে ইন্ট মানে ইউজার এখন এই ইন্ট দিয়ে ইউজার তিনটে ইন্টিজার ভেরিয়েবলকে ডিক্লেয়ার করেছে, তাহলে তার কাছে ইন্টের মানে কিন্তু ইন্টিজার। অতএব সে তোমার যে নামে চেনে ইন্টিজারকে, তোমার কিন্তু সেই নামটাই তোমাকে ব্যবহার করতে হবে। তো তার জন্য আমি বললাম যে প্রত্যেকে কিন্তু একটা করে স্পেশাল মিনিং আছে, সেই মিনিংটা কিন্তু তোমার অলরেডি কিন্তু কম্পাইলার জানে যে কার কি মিনিং। অতএব আমি যদি এখানে লিখতাম ইন্টিজার এবিসি, সেটা কিন্তু একটা রং স্টেটমেন্ট হতো বা আমার কিন্তু সিনট্যাক্স এরর আসতো। অতএব এই ইনটাকে আমরা বলতে পারি কিওয়ার্ড। আমি হয়তো একটা কোনো ফ্লোটিং পয়েন্ট কোনো ভেরিয়েবলকে ডিক্লেয়ার করেছি, ধরো না ফ্লোট হয়তো এক্স। তাহলে এক্সটা একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার। অতএব এখানে কিন্তু এই ফ্লোটটা হচ্ছে একটা কিওয়ার্ড। ওকে, আবার ধরো না তুমি হয়তো এটা কোনো ক্যারেক্টার ভেরিয়েবলকে ডিক্লেয়ার করেছো, ক্যার হয়তো ওয়াই। তাহলে ওয়াইটা কিন্তু একটা ক্যারেক্টার ভেরিয়েবল, তাহলে এই ক্যারটা কিন্তু হচ্ছে একটা কিওয়ার্ড। আবার সিতে আমরা কোনো কিছু হয়তো কন্ডিশন যখন চেক করি, তখন কন্ডিশন চেক করতে গিয়ে আমরা অনেক সময় আমরা ইফ বলে একটা স্টেটমেন্টের ব্যবহার করি। আবার আমরা হয়তো এলস বলে একটা স্টেটমেন্টের ব্যবহার করি যে যদি কন্ডিশনটা আমার ট্রু হয় তাহলে কি হবে, আর না হলে কি হবে। এলস মানে কিন্তু না হলে। ওকে, তাহলে এইগুলোকে কিন্তু সবই আমরা কিওয়ার্ড বলতে পারি। এছাড়া দেখো আমি যখন কোনো লুপের প্রোগ্রাম করব বা দেখাবো সিতে, তখন আমরা বেসিক্যালি তোমার তিনটে আমরা লুপের কনসেপ্ট ব্যবহার করতে পারি। একটা হচ্ছে ফর লুপ, একটা হচ্ছে হোয়াইল লুপ, আর একটা হচ্ছে আমাদের ডু হোয়াইল লুপ। তাহলে এই যে ফর হোয়াইল বা ডু, এরা সবাই কিন্তু কিওয়ার্ড, কারণ এই প্রত্যেকটা ওয়ার্ডের কিন্তু মিনিং গুলো অলরেডি কিন্তু ডিফাইন করা আছে আমার কম্পাইলারের কাছে। ওকে, তাহলে আমরা কম্পাইলার কিন্তু তোমার জানে এই মিনিং গুলো, আর ডিফাইন করা থাকে কিন্তু অ্যাকচুয়ালি হেডার ফাইলের মধ্যে, যার নাম হচ্ছে হ্যাশ ইনক্লুড std io.h। তাহলে এই আমাদের সিতে টোটাল 32 নাম্বার অফ কিওয়ার্ড অ্যাভেলেবল। সিতে কিন্তু আমাদের 32টা কিওয়ার্ড আছে। তাহলে আমরা তার মধ্যে আমরা কয়েকটা কিওয়ার্ডের নাম কিন্তু এখানে আমরা জানলাম, যেমন ইন, ক্যার, ফ্লোট, ইফ, এলস, ফর, হোয়াইল, ডু। এছাড়াও তোমার কিন্তু ব্রেক, ওকে, কন্টিনিউ, যেগুলো কিন্তু আমরা সব পড়বো। এই প্রত্যেকটা কিওয়ার্ডে কিন্তু মিনিং আমরা জানবো বা তাদের কিন্তু পারপাস আমরা জানবো। আমাদের নেক্সট চ্যাপ্টার গুলোতে সেই কনসেপ্ট গুলো আছে। ওকে, গো টু, তারপরে তোমার ধরো না হয়তো স্ট্রাক্ট, এরকম কি তোমার ডিফারেন্ট কিওয়ার্ড আছে, ইউনিয়ন। ওকে, ইউনিয়ন, এবং তোমার কিন্তু ডিফারেন্ট সাইজ অফ, প্রত্যেকটা কিন্তু হচ্ছে এটা করে কিওয়ার্ড। তাহলে এই কিওয়ার্ড গুলো কিন্তু আমাকে বেসিক্যালি আমরা প্রত্যেকটা কিওয়ার্ডে আমরা পারপাস জানবো, আমাদের মানে সাবসিকুয়েন্ট ক্লাসগুলোতে আমরা সেই কনসেপ্ট আমরা জানবো। তাহলে আমার টোকেন পড়ছিলাম, তো টোকেনে কিন্তু 5 রকম টাইপের। তার প্রথম টাইপটা হচ্ছে কিওয়ার্ড, তার টোকেনে কিন্তু ফার্স্ট টাইপটা হচ্ছে কিওয়ার্ড।
যদি কোনো কিওয়ার্ড দেখতে পাই আমরা প্রোগ্রামে, তাহলে সেই কিওয়ার্ডটা কিন্তু একটা টোকেন। ওকে, আমার স্মলেস্ট এলিমেন্ট অফ আ প্রোগ্রাম বলতে পারি টোকেনকে তার জন্য। সেকেন্ড যে টাইপটা আমরা দেখবো টোকেনের মধ্যে, সেকেন্ড টাইপটা হচ্ছে আইডেন্টিফায়ার। ওকে, সেকেন্ড টাইপটা তোমার নাম হচ্ছে আইডেন্টিফায়ার। অনেক সময় পরীক্ষায় কোশ্চেন আসে যে হোয়াট ডু ইউ মিন বাই আইডেন্টিফায়ার ইন সি, সিতে আইডেন্টিফায়ার বলতে কি বোঝায়। ওকে, তো খুব সিম্পল কনসেপ্ট, যে আমি ধরো না কোনো একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করেছি ইন্ট, হয়তো লিখলাম যে এজ বলে একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করেছি এজ। ওকে, যে এজ হচ্ছে আমার একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল। তাহলে আমি একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করার সময় আমি যে নামটা দিলাম না, এজটা হচ্ছে আমার ভেরিয়েবলটার নাম বলতে পারি আমরা, এজটা হচ্ছে আমার ভেরিয়েবল নেম। আবার ধরো না সিতে, অনেক সময় আমরা মানে ফাংশন ডিফাইন করে কাজ করি। যেমন ধরো না আমি একটা ফাংশনকে যখন ডিফাইন করব, আমি ধরো লিখলাম হয়তো ফাংশনে তোমার নামটা লিখলাম হয়তো অ্যাডিশন। যদি আমরা এখনো ফাংশন কি করে ডিফাইন করতে হয় আমরা জানি না, সেটা আমাদের পরের কনসেপ্ট। যাই হোক, আমি ধরো একটা ফাংশনের নাম দিলাম ইন্টিজার অ্যাডিশন, এ ধরনের একটা ফাংশন। ওকে, এরকম তোমার ফাংশন লিখতে হয় সিতে। এটা হচ্ছে ফাংশনটা রিটার্ন টাইপ, এটাকে বলা হয় ফাংশনটার নাম। আর এখানে থাকে আমার কিছু প্যারামিটার। তো আমার এখানে কিছু নেই, মানে এখানে ভয়েড, কিছু প্যারামিটার নেই। তাহলে এটা হচ্ছে ফাংশনটার নাম হচ্ছে অ্যাডিশন। তাহলে আইডেন্টিফায়ার বলতে বোঝায় যে যখন আমরা কোনো ভেরিয়েবলকে ডিক্লেয়ার করি তখন কি নাম, তার নামটা কি দিচ্ছি আমরা, যে নেমস গিভেন টু দ্য ভেরিয়েবল বা নেম অফ দ্য ভেরিয়েবল, তাকে বলা হয় আইডেন্টিফায়ার। নেম অফ দ্য ফাংশন, তাকে বলা হয় আইডেন্টিফায়ার। বা ধরে নাও তুমি একটা কোনো অ্যারে কে ডিক্লেয়ার করেছো, আমরা শিখবো কেমন করে অ্যারে কে ডিক্লেয়ার করা হয়। ইন্টিজার এ অফ 10, দেখো তার মানে আমি কিন্তু একটা অ্যারে কে ডিক্লেয়ার করলাম, এখানে এটা কিন্তু একটা অ্যারে ভেরিয়েবল যার সাইজ হচ্ছে তোমার 10, এটাকে বলা হয় অ্যারে সাইজ। আর এটাকে বলা হয় অ্যারে ভেরিয়েবলটার নাম। ওকে, তাহলে আমি এখানে অ্যারে ভেরিয়েবলটার নাম কি দিয়েছি, না নাম দিয়েছি আমি এ। তাহলে একটা অ্যারের নাম, একটা ফাংশনের নাম বা একটা ভেরিয়েবলের নামগুলোকে কিন্তু এক কথায় সিতে বলা হয় আইডেন্টিফাই। তো এটাও কিন্তু আমার প্রোগ্রামের একটা স্মলেস্ট এলিমেন্ট, তার জন্য এই আইডেন্টিফায়ারকে আমরা কিন্তু টোকেন বলতে পারি সিতে। তাহলে যদি আমরা ডিফাইন করি যে হোয়াট ইজ আইডেন্টিফায়ার, সেটা হচ্ছে যে নেমস গিভেন টু, বলো অ্যারে মানে এখন কি জানবে না, এখন অ্যারে মানে জানো যে অ্যারেকে তোমার এইভাবে ডিক্লেয়ার করতে হয়। আর অ্যারে বলতে বোঝায় যখন আমরা একটা ভেরিয়েবলের মধ্যে একের বেশি ভ্যালুকে স্টোর করতে চাইবো, তখন তার জন্য আমাদেরকে অ্যারে ভেরিয়েবল ব্যবহার করতে হবে। জেনারেলি আমরা কোনো ভেরিয়েবল নিয়ে যখন কাজ করি তখন সেখানে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে আমি একটা ভ্যালুকেই রাখতে পারি, কিন্তু যখন আমাকে একটা ভেরিয়েবলের মধ্যে মোর দ্যান ওয়ান ভ্যালুকে রাখতে হবে, তখন তার জন্য আমাদের যে ভেরিয়েবলটা আমাদের দরকার পড়বে তার নামই হচ্ছে অ্যারে ভেরিয়েবল। তাহলে এখানে এটা হচ্ছে একটা অ্যারে ভেরিয়েবল, মানে হচ্ছে এই এর মধ্যে আমরা 10টা নাম্বারকে রাখতে পারবো। কেমন করে বুঝলাম 10টা নাম্বারকে রাখতে পারবো, না আমি দেখো তার সাইজটাকে তখন মেনশন করেছি 10। যদি তুমি এখানে 50 করতে না, তুমি কিন্তু এর মধ্যে 50টা নাম্বারকে রাখতে পারতে। তো সেই নাম্বারগুলো তোমার কিভাবে স্টোর হতো, না যদি তুমি 10 নাম্বারকে স্টোর করতে চাও এই অ্যারেটা, মানে অ্যারে ভেরিয়েবলটার মধ্যে, তাহলে তোমার প্রথম নাম্বারটা তোমার স্টোর হবে এ অফ জিরোর মধ্যে, এই জিরোটাকে বলা হয় ইন্ডেক্স। সেকেন্ড নাম্বার তোমার স্টোর হবে এ অফ 1 এর মধ্যে। আর লাস্ট নাম্বার মানে 10 নাম্বার এলিমেন্টটা তোমার স্টোর হবে এ অফ 9 এর মধ্যে। কেন, না আমি দেখো ইন্ডেক্সটা দেখো তোমার স্টার্ট করেছি কিন্তু জিরো থেকে, তার জন্য কিন্তু লাস্ট ইন্ডেক্সটা হচ্ছে আমাদের 9। তাহলে অ্যারে ইন্ডেক্স সবসময় তোমার শুরু হয় কি থেকে, না জিরো থেকে। তুমি অ্যারেটাকে ভাবতে পারো অনেক সময় একটা অ্যাপার্টমেন্ট ভাবতে পারো, সেই অ্যাপার্টমেন্টে আমার 10টা রুম আছে, সেই 10টা রুমে আমার কিন্তু 10জন পার্সন থাকতে পারে বা 10টা ভ্যালু থাকতে পারে। এবার আমি কোন টাইপের অ্যারেকে ডিক্লেয়ার করেছি, তার নামটা সেটা হচ্ছে ইন্টিজার টাইপের। যদি তুমি এখানে ফ্লোটিং পয়েন্ট টাইপের কোনো অ্যারেকে তুমি ডিক্লেয়ার করতে পার, যদি ডিক্লেয়ার করো, তাহলে তুমি কিন্তু এর মধ্যে তুমি 10টা ফ্লোটিং পয়েন্ট নাম্বারকে রাখতে পারবে। তাহলে আমার কিন্তু এখানে এতে আমরা 10টা ইন্টিজার নাম্বারকে আমরা রাখতে পারবো। ধরে নাও 1 থেকে 10 পর্যন্ত হয়তো আমি নাম্বারকে এখানে স্টোর করলাম। তাহলে একটা ভেরিয়েবলের মধ্যে আমি কিন্তু মোর দ্যান ওয়ান ভ্যালুকে স্টোর করছি, তো দ্যাট ইজ আ অ্যারে ভেরিয়েবল। আমরা পরে আমাদের অ্যারে আছে, আমরা অ্যারে পড়বো, আমাদের চ্যাপ্টার্স আছে অ্যারে বলে, ঠিক আছে। তো সেই চ্যাপ্টার্স এর মধ্যে আমরা কিন্তু অ্যারের কনসেপ্ট পড়বো। তো আমি তাও দেখাই তোমাদের, দেখো ইউনিট 3টা হচ্ছে আমাদের সাবস্ক্রিপ্টেড ভেরিয়েবল বা অ্যারেজ। ওকে, দেখো ইউনিট 4-এ তোমার দেখো আমরা পড়বো ফাংশন। আমি একটু এখনই কিন্তু ফাংশনের কথা বলছিলাম বা অ্যারের কথা বলছিলাম, এটা আমাদের পরের চ্যাপ্টারে আছে, 3-তে বা 4-এ আছে। ওকে, তো আমরা এখন জাস্ট টোকেনটা পড়ছি বলে আমাদের তখন জানার দরকার পড়ছে যে কোনটা আইডেন্টিফায়ার বলতে, তার মধ্যে কিন্তু নেম অফ দ্য ভেরিয়েবল, নেম অফ দ্য অ্যারে, নেম অফ দ্য ফাংশন। তাহলে নেমস গিভেন টু ভেরিয়েবলস, কমা অ্যারে, আর হচ্ছে ফাংশন এক্সেট্রা। ওকে, তাকে আমরা এক কথায় বলতে পারি আইডেন্টিফায়ার। আর এই আইডেন্টিফায়ার কিন্তু অবশ্যই আমাদের মানে স্টার্ট হবে কোনো
ক্যারেক্টার দিয়ে। কালকে আমি তোমাকে বলছিলাম যে একটা ভেরিয়েবল নাম লেখার কি রুলস আছে পাইথনে। আমরা বলেছিলাম সেখানে যে আমাদের কোনো ভেরিয়েবল নেমকে আমাকে শুরু করতে হবে কোনো লেটার দিয়ে বা আন্ডারস্কোর দিয়ে। ওকে, আমি কিন্তু কোনো ডিজিট দিয়ে কোনো ভেরিয়েবলের নামকে শুরু করতে পারবো না। দ্যাট ইজ আ রুলস ফর দ্য আইডেন্টিফায়ার, যে ভেরিয়েবল নাম আমার লেখার কি রুলস বা কি শর্ত। তো সেই শর্তগুলো মেনেই কিন্তু আমাকে কোনো ভেরিয়েবলের নাম আমাকে লিখতে হবে বা কোনো আমাকে অ্যারের নাম আমাকে লিখতে হবে। আমি যেমন করে খুশি আমি কিন্তু ভেরিয়েবলের নামটাকে লিখতে পারবো না। ওকে, তো আমার কিন্তু সেই রুলসগুলো আমাকে অবশ্যই মেনটেন করতে হবে বা আমাকে ফলো করতে হবে। দ্যাট ইজ কল আইডেন্টিফায়ার। ওকে, সবাই বুঝতে পেরেছি হোয়াট ইজ আইডেন্টিফায়ার? সবাই বুঝতে পেরেছি হোয়াট ইজ আইডেন্টিফায়ার? সবাই বুঝতে পেরেছি? হুম, সবাই রিপ্লাই করো, সবাই রিপ্লাই করো, বুঝতে পেরেছি কিনা? এবার আমরা নেক্সট যে টাইপের আইডেন্টিফায়ারের কথা পড়বো, এটা তো 2 নাম্বার টাইপ। আমি তো 5টা টাইপ বলেছিলাম, তাই না? ফার্স্ট পড়লাম কিওয়ার্ড, সেকেন্ড তোমার হচ্ছে আইডেন্টিফায়ার, থার্ড যে টাইপটা আমরা পড়বো সেটা হচ্ছে আন্ডার দ্য টোকেন, দ্যাট ইজ আ কনস্ট্যান্ট, দ্যাট ইজ আ কনস্ট্যান্ট। ওকে, তো কনস্ট্যান্ট বলতে আমরা কোনো ফিক্সড ভ্যালুকে বুঝি, কোনো ফিক্সড ভ্যালুকে বলা হয় কনস্ট্যান্ট। ওকে, তো সিতে আমাদের ভেরিয়েবলের কনসেপ্ট আছে, আমাদের কনস্ট্যান্টের কনসেপ্ট কিন্তু আছে। তাহলে যে ফিক্সড ভ্যালুটাকে আমরা ডিউরিং এক্সিকিউশন অফ দ্য প্রোগ্রাম আমরা চেঞ্জ করতে পারি না, তাকেই বলা হয় কনস্ট্যান্ট। যেমন তুমি বলতে পারো যে ইন্টিজার কনস্ট্যান্ট। আমরা কনস্ট্যান্টকে আবার ডিফারেন্ট টাইপে আমরা ভাগ করব। যেমন তোমার ধরে নাও ইন্টিজার কনস্ট্যান্ট, তাকে বলা হয় ইন্টিজার কনস্ট্যান্ট। যেমন ধরে নাও 10 বা 5 বা -6 সব কিন্তু ইন্টিজার কনস্ট্যান্ট। ওকে, বা ইন্টিজার টাইপের ভ্যালুস। আবার ধরে নাও হয় তুমি বললে যে ফ্লোটিং পয়েন্ট কনস্ট্যান্ট। ফ্লোটিং পয়েন্ট কনস্ট্যান্ট কোনগুলো? না ধরে নাও হয়তো তুমি বললে যে 1.4, যার মধ্যে আমাদের ডেসিমাল ফ্র্যাকশন আছে, দশমিক আছে, 5.95, ওকে, 6.2, -4.92, দ্যাট ইজ আ ফ্লোটিং পয়েন্ট কনস্ট্যান্ট। তোমাকে বললাম ক্যারেক্টার কনস্ট্যান্ট। তাহলে আমরা কনস্ট্যান্টকে আমরা বেসিক্যালি আমরা 3টে টাইপে ভাগ করছি। একটা হচ্ছে ইন্টিজার কনস্ট্যান্ট, নাম্বার 2 হচ্ছে ফ্লোটিং পয়েন্ট কনস্ট্যান্ট, আর নাম্বার 3 হচ্ছে ক্যারেক্টার কনস্ট্যান্ট। তো ক্যারেক্টার কনস্ট্যান্ট কোনগুলো? না বললাম ধরো হয়তো স্মল a, বা ধরো বলছি হয়তো স্মল x, বা বলছি ধরো ক্যাপিটাল A, যে কোনো ক্যারেক্টার, যে কোনো ক্যারেক্টারকে আমরা ক্যারেক্টার কনস্ট্যান্ট বলতে পারি। আমরা তো একটু আগে তো ক্যারেক্টার সেট পড়ে আসলাম, সেই প্রত্যেকটা ক্যারেক্টার সেট কিন্তু আমাদের একটা করে ক্যারেক্টার কনস্ট্যান্ট। ওকে, তো এটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট। তাহলে কনস্ট্যান্ট যার ভ্যালুকে আমরা চেঞ্জ করতে পারি না আমার প্রোগ্রামের এক্সিকিউশনের সময়, তাকেই বলা হয় কনস্ট্যান্ট। আর তার ভ্যালু তোমার চেঞ্জ করা যায় তাকে বলা হয় ভেরিয়েবল। তো সিতে কনস্ট্যান্ট ডিক্লেয়ার করার জন্য আমাদেরকে একটা কিওয়ার্ড ব্যবহার করতে হয়, যে কিওয়ার্ডটার নাম হচ্ছে সিওএনএসটি। সিওএনএসটি ধরো না তুমি লিখলে হয়তো যে সিওএনএসটি ইন্ট a ইকুয়ালস টু 5। তার মানে তুমি কিন্তু এই এটার ভ্যালু তুমি কিন্তু আর চেঞ্জ করতে পারবে না কোনো সময়। তাহলে এটা কিন্তু এখন কনস্ট্যান্ট হয়ে গেল। তুমি এটাকে নিয়ে কাজ করতে পারো, কিন্তু তুমি এর ভ্যালু কিন্তু তুমি চেঞ্জ করতে পারবে না। যদি তুমি ট্রাই করো চেঞ্জ করার, না তোমার কিন্তু এরার দেখাবে। সেরকম ভাবে তুমি কোনো ফ্লোটিং পয়েন্ট কনস্ট্যান্ট তুমি ডিক্লেয়ার করতে পারো সিতে, সিওএনএসটি ফ্লোট বি ইকুয়ালস টু 1.9। এখানে বিটা কিন্তু একটা ফ্লোটিং পয়েন্ট কনস্ট্যান্ট, তুমি কিন্তু ভ্যালু কিন্তু তুমি চেঞ্জ করতে পারবে না। তাকে তুমি ব্যবহার করতে পারো, কিন্তু তাকে তুমি কোনোভাবেই চেঞ্জ করতে পারবে না। তাহলে সিতে আমরা কোনো কনস্ট্যান্টকে ডিক্লেয়ার করার জন্য যে কিওয়ার্ডটা ব্যবহার করি সেই কিওয়ার্ডের নাম হচ্ছে সিওএনএসটি। ওকে, সিওএনএসটি দ্যাট ইজ আ কনস্ট্যান্ট। তাকে এটা দিয়ে আমরা কোনো কনস্ট্যান্টকে আমরা ডিক্লেয়ার করতে পারি। নাম্বার 4, আমার টোকেনের মধ্যে 5টা টোকেনের টাইপ বলেছিলাম। নাম্বার 4 হচ্ছে অপারেটরস। অপারেটর বুঝলাম না, বলো। তুমি লেখো, লেখো সিওএনএসটি ক্যার, সিওএনএসটি ক্যার সি ইজ ইকুয়াল টু এক্স। এখানে তোমার সিটা কিন্তু ভ্যালু দেখো তোমার এক্স, এটা কিন্তু ক্যারেক্টার কনস্ট্যান্ট। তুমি কিন্তু সি এর ভ্যালু তুমি কিন্তু কোনোভাবেই চেঞ্জ করতে পারবে না। ওকে, তাহলে আমরা 3 রকম টাইপে তোমার দেখো কনস্ট্যান্ট কিভাবে ডিক্লেয়ার করে আমরা দেখলাম, তাদের এক্সাম্পল দেখলাম। তো সব কিন্তু ফিক্সড ভ্যালু, আমি কিন্তু চেঞ্জ, আমি যা ভ্যালু একবার অ্যাসাইন করে দেবো, পরে কিন্তু আমি আর সেটাকে চেঞ্জ করতে পারবো না। দ্যাট ইজ আ ক্যারেক্টার কনস্ট্যান্ট বা ডিফারেন্ট টাইপ অফ কনস্ট্যান্ট। নাম্বার 4 হচ্ছে
অপারেটরস, এটাও কিন্তু ওয়ান টাইপ অফ টোকেন। আমরা ডিফারেন্ট টাইপের অপারেশনকে স্পেসিফাই করার জন্য যে সিম্বলগুলো ব্যবহার করি তাকেই বলা হয় অপারেটর। যেমন আমি যোগ করতে ব্যবহার করি প্লাস, আমরা সাবট্রাকশন করতে ব্যবহার করি মাইনাস, আমরা মাল্টিপ্লিকেশন করতে ব্যবহার করি স্টার, আমরা স্ল্যাশকে ব্যবহার করি ডিভিশন করার জন্য, তাই না? এটাকে ডিভিশন অপারেটর বলা হয়। আমরা মডুলার ডিভিশন করতে ব্যবহার করি আমরা পার্সেন্টেজ, দ্যাট ইজ আ মডুলার ডিভিশন অপারেটর। এছাড়াও আমাদের তোমার ধরে নাও হয়তো আমরা দেখো ইকুয়ালস টু ব্যবহার করি, এটাকে তোমার বলা হয়, এটাকে তোমার বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর। ওকে, আবার ডবল ইকুয়ালস টু, কিন্তু এটাও কিন্তু একটা অপারেটর। আমি কিন্তু দেখো কিছুক্ষণ আগে আমি যখনই তোমার ওখানে লিখছিলাম যে ডিফারেন্ট টাইপের ক্যারেক্টার সেট, তার মধ্যে কিন্তু আমি অনেক রকম টাইপের কিন্তু অপারেটর দেখিয়েছি। স্পেশাল অপারেটর, অ্যারিথমেটিক অপারেটর, লজিক্যাল অপারেটর, বা তোমার ধরো ডবল অ্যাম্পারসেন্ট, লজিক্যাল অ্যান্ড অপারেটর, ডাবল পাইপ সাইন, লজিক্যাল অর অপারেটর। ওকে, তারপর তোমার ধরো নট অপারেটর, সব কিন্তু আমাদের অপারেটরের কনসেপ্ট। ঠিক আছে, তাহলে এগুলোকে কিন্তু আমরা বলতে পারি টোকেন। তো যদি আমার প্রোগ্রামে কোনো অপারেটর থাকে কোনো স্টেটমেন্টের মধ্যে বা কোনো লাইনের মধ্যে, তাও কিন্তু আমরা বলতে পারি অপারেটর। ঠিক আছে, নাম্বার 4 গেল। আর এরকম কিন্তু আমাদের ডিফারেন্ট টাইপের অপারেটর আছে এক্সেট্রা। আমি এখানে তো কয়েকটা এক্সাম্পল দিলাম অপারেটরের। আর নাম্বার 5 আরেকটা আমাদের টোকেন আছে, টাইপ অফ টোকেন, তার নাম হচ্ছে সেপারেটরস। ওকে, তার নাম হচ্ছে সেপারেটরস। আমরা একটা ওয়ার্ডের সাথে একটা ওয়ার্ডকে আমরা সেপারেট করতে পারি, বা একটা সিম্বল থেকে একটা সিম্বলকে আমরা সেপারেট করতে পারি। তাহলে যে ক্যারেক্টার গুলো ব্যবহার করে আমরা কোনো টোকেনকে সেপারেট করতে পারি, যেমন ধরো কমা, দেখো কমাটা কিন্তু একটা সেপারেটর। ওকে, কি নাম বললাম? কমা। কমা দিয়ে দেখো কিন্তু আমরা তোমার সেপারেট করতে পারি। সাপোজ ধরে নাও তুমি কোনো একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করছো, ইন্টিজার এ, একটা ভেরিয়েবল, তোমার কোনো সেপারেটর লাগছে না। এবার যখন তুমি তিনটে যখন ভেরিয়েবলকে ডিক্লেয়ার করবে, তখন তুমি দেখো কিন্তু সেপারেট করছো, দেখো এ কমা বি কমা সি, তাহলে এখানে কিন্তু কমা কিন্তু এখানে সেপারেটর। ওকে, সেমিক্লোন, তুমি একটা লাইন সিতে একটা লাইন লেখার পর তুমি সেমিক্লোন দিয়ে কিন্তু ওটাকে সেপারেট করে দিচ্ছ নেক্সট লাইন থেকে। আমি তারপরে ধরুন একটা নেক্সট লাইন লিখছি সিতে, যে প্রিন্টে হয়তো একটা মেসেজ লিখলাম, হয়তো কম্পিউটার সায়েন্স সিএসটি। ওকে, তাই দেখো আমি কিন্তু সেমিক্লোন দিয়ে কিন্তু একটা লাইনকে তোমার সেপারেট করছি আর একটা লাইনের থেকে, দ্যাট ইজ আ সেপারেটর। ওকে, আবার দেখো আমরা তোমার ব্যবহার, তার মানে তখন সেমিক্লোনটা হচ্ছে একটা সেপারেটর। আবার তোমার দেখো প্যারেনথিসিস, আমরা ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং ক্লোজিং, এটাকে বলা হয় প্যারেনথিসিস। এটা দিয়ে তোমার আমরা সেপারেট করতে পারি কোনো লাইনকে বা কোনো ওয়ার্ডকে। আবার দেখো তোমার দেখো কার্লি ব্রেসেস, বা যাকে আমরা তোমার ব্রেসেস বলি, এই ব্রেসেস ধরো ওপেন করেছি, তোমার ব্রেসেস তোমার ধরো শেষ করলাম, এটা কিন্তু একটা সেপারেটর। তো দিস আর দ্য সেপারেটর ইন সি, বা এটাকে অনেক সময় বলা হয় পাংচুয়েশন। ওকে, পাংচুয়েশন বা সেপারেটরস। ওকে, তো এটা দিয়ে আমরা বেসিক্যালি সি এর কোনো স্টেটমেন্টকে সেপারেট করতে পারি, সি এর মাল্টিপল ভেরিয়েবলকে ডিক্লেয়ার করার সময় সেপারেট করতে পারি কমা দিয়ে, লাইনকে সেপারেট করতে পারি তোমার সেমিক্লোন দিয়ে, বা আমরা ব্রেসেস দিয়ে আমরা সেপারেশন করতে পারি, বা তোমার ধরে নাও হয়তো আমরা প্যারেনথিসিস দিয়ে আমরা সেপারেশন করতে পারি। দ্যাট ইজ কল্ড সেপারেটরস। তাহলে এই পাঁচটাকে একসাথে আমরা বলতে পারি টোকেন। তো সিতে আমাদের টোকেন হচ্ছে একটা স্মলেস্ট এলিমেন্ট অফ আ প্রোগ্রাম। আর সিতে আমাদের টোকেন কিন্তু তোমার 5 রকম টাইপের হয়। তো সেপারেটরস আছে, অপারেটরস আছে, তারাও টোকেন, কনস্ট্যান্ট একটা টোকেন। ওকে, আর আইডেন্টিফায়ার একটা টোকেন, যাকে আমরা আইডেন্টিফাই বলি, তার নাম হচ্ছে ভেরিয়েবল নেম। ওকে, তো আর হচ্ছে আমাদের কিওয়ার্ড। তাহলে এই পাঁচটাকে আমরা কিন্তু কম্বাইন্ডলি আমরা বলতে পারবো টোকেন ইন আ সি প্রোগ্রাম। ওকে, ক্লিয়ার সবার কাছে? ক্লিয়ার হোয়াট ইজ টোকেন? হোয়াট ইজ টোকেন? ক্লিয়ার? হ্যাঁ, পাইপ সাইন, ওর সাইনটার নাম হচ্ছে পাইপ সাইন, পাইপ। ওকে, সিম্বলটা তোমার নাম হচ্ছে, কম্পিউটারে আছে তোমার পাইপ সাইন। তুমি দেখবে এন্টারে তোমার দেখবে ওপরে যে কিটা আছে, দেখবে তোকে পাইপ সাইন বলা হয়। যে কিতে তোমার দেখবে স্ল্যাশ আছে, দেখবে ব্যাক স্ল্যাশ আছে, ওই ব্যাক, তুমি দেখবে এরকম একটা কি থাকবে, দেখবে এন্টারের উপরে, দেখবে এন্টারের উপর তোমাদের একটা এরকম একটা কি থাকবে, দেখবে ব্যাক স্ল্যাশ থাকবে এখানে, আর এখানে দেখবে তোমার এখানে সিম্বল থাকে। এটাকে এই সিম্বলটাকে বলা হয় পাইপ। এটা তো ব্যাক স্ল্যাশ, এটা তো ব্যাক স্ল্যাশ। ঠিক আছে, এন্টার কি এর জাস্ট ওপরের কি তোমার থাকবে পাইপ সাইনের সিম্বল, যেটা মেন এন্টার কি আমাদের কিবোর্ডের, মেন এন্টার কি। ওকে, ওই নাম প্যাডে তোমার এন্টার কি নয়, কিন্তু আমাদের যেটা মেন এন্টার কি, যেটা মিডলে থাকে বা একটু সাইডে থাকে, সেটা হচ্ছে যে মেন এন্টার কি তার উপরে থাকে।
বোঝা গেল? সবাই বুঝতে পারলে? ওকে। তো এরপরে আমরা যে কনসেপ্টটা স্টার্ট করব, আমাদের এরপরে তোমার যে কনসেপ্টটা আছে সেটা হচ্ছে তোমার কনস্ট্যান্ট। আমরা তো কনস্ট্যান্ট পড়ে আসলাম, তাও ডিটেলস একটু কনস্ট্যান্ট সম্বন্ধে আমরা জানবো। ভেরিয়েবলস, কিওয়ার্ড, দেখো আমরা দেখো কনস্ট্যান্ট পড়লাম, ভেরিয়েবলও পড়লাম কিছুটা হলো, কিওয়ার্ডও পড়লাম। এবার তোমার চলে আসবো ডেটা টাইপ ইন সি। তারপরে আমরা আবার কনস্ট্যান্টের কনসেপ্টটা একটু ডিটেলসে আমরা দেখব। ওকে, ডেটা টাইপস ইন সি, কারণ এগুলো কিন্তু প্রোগ্রামিং করতে গেলে আমাদের দরকার। আমরা তোমার ডিরেক্ট কিন্তু প্রোগ্রামিং স্টার্ট করতে পারবো না, তার কারণটা হচ্ছে যে এই সমস্ত কনসেপ্টগুলো যদি আমাদের না জানি তাহলে কিন্তু আমরা আমাদের প্রোগ্রামটা কিন্তু আমরা কোনোভাবেই শুরু করতে পারবো না। ওকে, তো তার জন্য এটা হচ্ছে প্রিরিকুইজিট নলেজ প্রোগ্রামিং শেখার জন্য, বা বেসিক অফ সি। অর্থাৎ বেসিক অফ সি কিন্তু আমাকে জানতে হবে। এই বেসিক অফ সি জানতে জানতে আমরা কনসেপ্টগুলোকে জানবো, আর তার সঙ্গে আমরা প্রোগ্রামগুলোকে করবো আস্তে আস্তে। ঠিক আছে, চলো। তো আমরা এখন যেটা পড়বো, যে টপিকটা আমরা পড়বো সেটা হচ্ছে ডেটা টাইপ ইন সি। ওকে, ডেটা টাইপ ইন সি। তো যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পড়তে গেলে আমাদেরকে জানতে হয় সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কোন কোন ডেটা টাইপ সাপোর্ট করে। যেমন জাভাতেও আছে ডেটা টাইপ ইন জাভা, ডেটা টাইপ ইন সি প্লাস প্লাস, ডেটা টাইপ ইন পিএইচপি, ওকে, ডেটা টাইপ ইন জাভাস্ক্রিপ্ট। তুমি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ডেটা টাইপ ইন পাইথন, তুমি যে কোনো তুমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পড়তে যাও না কেন, তোমার কিন্তু এই কনসেপ্টটা তোমার কিন্তু জানতে হবে। হ্যাঁ, আমার এরকম নয় যে আমার সমস্ত প্রোগ্রামিং এ একই ডেটা টাইপ ব্যবহার করা হয়। তাও সিতে তোমার যে ডেটা টাইপগুলো আমরা ব্যবহার করতে পারি, তো সেম অনেকটা সেম ডেটা টাইপ কিন্তু আমরা ব্যবহার করি সি প্লাস প্লাসে। আবার সেম টাইপে কিন্তু ডেটা টাইপ আমরা ব্যবহার করি জাভাতে। কিছু এক্সট্রা আছে, কিন্তু আমরা মোরনলেস অনেক ডেটা টাইপ কিন্তু ভ্যালিড আমাদের সিতে, যেটা আমরা সিতে শিখবো তোমার কিন্তু সি প্লাস প্লাসও ভ্যালিড, আবার তোমার কিন্তু জাভাতেও ভ্যালিড সেই কনসেপ্টগুলো। তো আমরা এখন পড়বো ডেটা টাইপ, তার বেসিক কনসেপ্ট। তো আমরা ফার্স্ট দেখি যে কাকে বলা হয় ডেটা টাইপ। সিতে ডেটা টাইপ বলতে কি বোঝায় সেটা আমরা ফার্স্ট একটু দেখার চেষ্টা করি। তো সিতে ডেটা টাইপ অ্যাকচুয়ালি স্পেসিফাই করে যে আমার একটা ভেরিয়েবল আছে, ধরে নাও আমার ভেরিয়েবলটা কোন টাইপের ডেটাকে সে হোল্ড করছে তাকে স্পেসিফাই করে ডেটা টাইপ। সাপোজ, তারপর সাপোজ ধরে নাও হয়তো আমি ইন্ট এ একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করলাম। তো এটা আমার ভেরিয়েবলের নাম, আর ইনটা হচ্ছে আমার টাইপ। তাহলে আমি এটার মধ্যে কোন টাইপের ভ্যালুকে স্টোর করব সেটা আমাকে কে বলে দিচ্ছে? সে আমাকে কিন্তু বলছে এই ইন্টটা। তার মানে আমি যখনই ইন্ট এ লিখেছি তার মানে এর মধ্যে কিন্তু আমি কোনো ইন্টিজার টাইপের কোনো ভ্যালুকে আমরা স্টোর করতে পারব। ওকে, তাহলে আমরা এক কথায় লিখতে পারি যে ডেটা টাইপ স্পেসিফাই, ডেটা টাইপ স্পেসিফাই দ্য টাইপ অফ ডেটা, দ্য টাইপ অফ ডেটা that a variable, that a variable can hold. ওকে, যদি তোমাকে বলে যে হোয়াট ইজ ডেটা টাইপ, তখন 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 তার এগেনস্টে তুমি কিন্তু এই ডেফিনেশনটা তুমি কিন্তু লিখতে পারবে। ওকে, তাহলে আমরা সিতে জানবো যে আমাদের সিতে কি কি টাইপের, মানে কত রকমের ডেটা টাইপ আছে। ওকে, সিতে আমাদের আমাদের কত রকমের ডেটা টাইপ আছে, তো সেগুলোকে কিন্তু আমরা জানার চেষ্টা করব। তো সিতে সি এর ডেটা টাইপকে আমরা বেসিক্যালি তোমার টু টাইপে ডিভাইড করতে পারি। প্রথম টাইপটা হচ্ছে বেসিক ডেটা টাইপ। সিতে ডেটা টাইপকে আমরা তোমার দুটো টাইপে ভাগ করতে পারি। প্রথমটা তোমার হচ্ছে বেসিক ডেটা টাইপ। সেই বেসিক ডেটা টাইপের মধ্যে আমরা কোনগুলো পড়ে আমরা জানবো। তারপরে আমরা ডিরাইভড ডেটা টাইপের কনসেপ্টে আসবো। তার মধ্যে কি পড়ছে আমরা জানবো। তো বেসিক ডেটা টাইপের মধ্যে আমার যে টাইপগুলো পড়ে, যেমন ফার্স্ট যে টাইপটা পড়ছে আমার, তার নাম হচ্ছে ইন্টিজার টাইপ। ঠিক আছে? তার তোমার নাম হচ্ছে ইন্টিজার টাইপ। জানবো, তার কনসেপ্ট আমরা জানবো। অলরেডি আমরা কিন্তু কয়েকটা এক্সাম্পলও তোমার দিয়েছি ইন্টিজার টাইপ নিয়ে। ইন্টিজার টাইপ। ওকে? সেকেন্ড যে টাইপটা আমরা পড়বো এর মধ্যে, তার নাম হচ্ছে ফ্লোটিং পয়েন্ট টাইপ। আমি কিন্তু জাস্ট নামটা লিখছি, টাইপগুলোর নাম লিখছি আমরা। ফ্লোটিং পয়েন্ট টাইপ। এবার ফ্লোটিং পয়েন্ট টাইপের কোনো ডেটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব, তার জন্য আমরা কোন কিওয়ার্ড ব্যবহার করব, ফ্লোট, সেটা কিন্তু আমরা পরে আসবো সেই কনসেপ্টে। থার্ড বেসিক ডেটা টাইপের মধ্যে তোমার আর একটা ডেটা টাইপের নাম পড়ে, যেমন তোমার হচ্ছে ক্যারেক্টার টাইপ। ক্যারেক্টার টাইপ। ওকে, ক্যারেক্টার টাইপ। তাহলে এই তিনটেকে আমরা বলতে পারি বেসিক ডেটা টাইপ। তাহলে একটা সি প্রোগ্রামিং করতে গেলে আমাকে কিন্তু ডেটা টাইপ দিয়ে আমাকে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে যে আমার প্রোগ্রামটা কি টাইপের ডেটাকে নিয়ে কাজ করতে পারবে, বা আমার প্রোগ্রামটাতে আমি কোন টাইপের ডেটাকে নিয়ে কাজ করব তার উপর বেস করে আমার কিন্তু ডেটা টাইপটাকে আমাকে স্পেসিফাই করতে হবে। যদি আমি চাই যে দুটো ইন্টিজার নাম্বারের মধ্যে যোগ করব,
তখন অবশ্যই আমাকে ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময় আমাকে ইন্ট দিয়ে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, তাই না? যদি আমি ভাবি যে আমি দুটো ফ্লোটিং পয়েন্ট নাম্বারের মধ্যে অ্যাডিশন করব, তখন আমাকে ফ্লোটিং পয়েন্ট টাইপের আমাকে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। তো সবটাই কিন্তু ডিপেন্ড করছে যে আমার প্রোগ্রামটা আমি কিভাবে করব, বা আমার প্রোগ্রামটা কোন টাইপের ভ্যালুকে নিয়ে কাজ করবে, তার মতো বেস করে বা তার উপর ডিপেন্ড করে কিন্তু আমাকে ডেটা টাইপটাকে আমাকে ডিক্লেয়ার করতে হবে, বা আমাকে ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করতে হবে। তাহলে আমরা এখন এবার এই প্রত্যেকটা ডেটা টাইপ তোমার কিন্তু কিছু মেমোরিতে কিছু স্পেস নেয়। আমি আমি হয়তো একটা, সাপোজ ধরে নাও, ইন্টিজার টাইপের তোমার কোনো একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করলাম যে ইন্ট এ ইকুয়ালস টু 5। তো এটাকে বলা হয় ভেরিয়েবল ইনিশিয়ালাইজেশন। আমরা আসবো কনসেপ্টে। মানে একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করতে করতে আমি কোনো ভ্যালু অ্যাসাইন করে দিয়েছি, তো এটাকে বলা হয় ভেরিয়েবল ইনিশিয়ালাইজেশন। তাহলে এই যে 5 আমার স্টোর আছে কার মধ্যে? এর মধ্যে। তাহলে এ তো একটা কন্টেনার, তাহলে একটা কন্টেনারের মধ্যে আমার 5 স্টোর আছে। তাহলে আমার তো নিশ্চয়ই সেই কন্টেনারটা তোমার নিশ্চয়ই মেমোরি থাকতে হবে। কারণ মেমোরি না থাকলে তো আমার তো আমি কিছু স্টোর করতে পারি না, পারি কি? একমাত্র মেমোরিতেই আমরা স্টোর করতে পারি, তাহলে মেমোরি ছাড়া আমরা তো আর কোথাও স্টোর করতে পারি না। তাহলে আমার নিশ্চয়ই আমার এই ভেরিয়েবলটা মেমোরিতে কিছু স্পেস অকুপাই করে, বা কিছু স্পেসকে রিজার্ভ করে, যার মধ্যে আমরা 5কে রাখতে পারি। তো সেরকম তোমার যত ডেটা টাইপ আছে, তারা কিন্তু প্রত্যেককে মেমোরিতে কিন্তু কিছু না কিছু স্পেস অকুপাই করে। তো আমি তার নাম সাইজগুলো আমি বলবো। যেমন ইন্টিজার ভেরিয়েবল তোমার মেমোরিতে তোমার 1, আমি 2 বলতে পারি বা 4 বলতে পারি, 2 বাইট স্পেস রিজার্ভ করে। আবার অনেক কম্পাইলার তোমার কিন্তু 4 বাইটও কিন্তু স্পেস রিজার্ভ করে আমার সিতে ইন্টিজার টাইপের ডেটা। একটা ক্যারেক্টার ভেরিয়েবল তোমার মেমোরিতে 1 বাইট স্পেস নেয়, একটা ফ্লোটিং পয়েন্ট ভেরিয়েবল মেমোরিতে তোমার 4 বাইট স্পেস নেয়। তাহলে আমার এই এজ ইকুয়াল টু 5টাকে স্টোর করার জন্য আমি যখনই ইন্টিজার এজ ইকুয়াল টু 5 লিখলাম, তখনই কিন্তু কম্পাইলার তোমার দৌড়ে যাবে, তোমার মেমোরিতে যাবে। মেমোরিতে গিয়ে কি করবে সে? না, এর জন্য তোমার 2 বাইট স্পেসকে রিজার্ভ করবে। তাহলে এই স্পেসটা তোমার সাইজ কিন্তু 2 বাইট। আর এই ভেরিয়েবলটার কি নাম? না, এর নামটা হচ্ছে এ। আর মেমোরিতে যখন কোনো ভেরিয়েবল স্টোর হয়, তখন তার নির্দিষ্ট কিন্তু একটা অ্যাড্রেস থাকে। আমি বললাম যে এই অ্যাড্রেসটা হচ্ছে আমার 2000। ওকে, অ্যাড্রেসটা হচ্ছে 2000। এবার তুমি দেখো এর মধ্যে কি রেখেছো? 5 রেখেছো। সেই 5টা কিন্তু গিয়ে আমার এই এর মধ্যে তোমার স্টোর থাকছে। তাহলে এটা কিন্তু বেসিক্যালি একটা মেমোরি, একটা মেমোরি। তার মধ্যে আমার এ আছে। আর মানে এটা বেসিক্যালি তোমার আমার এই লোকেশনটার নাম হচ্ছে এ। তাকে আমরা ভেরিয়েবল বলতে পারি বা কন্টেনার বলতে পারি, যার মধ্যে আমরা কোনো ভ্যালুকে স্টোর করে রাখতে পারবো। কারণ যার মেমোরি নেই তার মধ্যে কিন্তু কোনো ভ্যালু থাকবে না। অতএব ভেরিয়েবল মানে কি তার মেমোরি আছে, তার একটা নির্দিষ্ট মেমোরি আছে। সেই নির্দিষ্ট মেমোরির মধ্যে কিন্তু আমাকে রাখতে হবে সেই তার যে মধ্যে আমি তোমার যে ভ্যালুকে স্টোর করতে চাইবো তাকে আমাকে সেই মেমোরির মধ্যেই রাখতে হবে। ওকে, তাহলে আমরা ইন্টিজার টাইপ সম্বন্ধে আমরা এখন জানবো। ওকে, ইন্টিজার টাইপ সম্বন্ধে আমরা একটু জানার চেষ্টা করব যে সিতে ইন্টিজার ভ্যালুকে ব্যবহার করার জন্য আমরা যে টাইপটা মেনশন করি বা যে টাইপটা নিয়ে আমরা কাজ করি তার নামই হচ্ছে ইন্টিজার। ওকে, তাহলে আমরা প্রথমে তোমার ইন্টিজার টাইপ নিয়ে আমরা ডিসকাশন করব একটু। ইন্টিজার টাইপ, তার আবার ডিফারেন্ট ভাগ আছে, টাইপ আছে, সেখানে আসবো আমরা। তো আমরা দেখো এই ইন্টিজার টাইপের মধ্যে দেখো প্রথম যে তোমার টাইপটা পড়ছে তার নাম হচ্ছে ইন্ট। তো এই ইন্টটাকে আমরা কি পারপাসে ব্যবহার করি? না, আমরা ইন্টটাকে তোমার আমরা টিপিক্যালি ব্যবহার করি ইন্টটাকে টিপিক্যালি ইউজড ফর ইন্টিজার ভ্যালু। কোনো ইন্টিজার ভ্যালু নিয়ে কাজ করার জন্য আমরা ইন্ট টাইপটাকে আমরা ব্যবহার করি। ওকে, আর এই ইন্ট টাইপের সাইজ কত? না, মেমোরিতে তোমার ইন্টিজার ভেরিয়েবল কত বাইট স্পেস নেয়? না, তুমি 2 বাইটও বলতে পারো, বা কেউ আবার 4 বাইটও বলতে পারে। এটা কিন্তু ভ্যারি করে, কোথাও 2 বাইট হয়, কোথাও 4 বাইট হয়। কেন হয় সেটা আমি পরে বলবো। যে আমার মানে কত বিট কম্পাইলার ব্যবহার করছি তার উপর কিন্তু ডিপেন্ড করে যে আমার 2 বাইট স্পেস নেবে না 4 বাইট স্পেস নেবে, বা কত বিট মেশিন ব্যবহার করছি তার উপর ডিপেন্ড করে যে আমার ইন্টিজার ভেরিয়েবল তোমার মেমোরিতে 2 বাইট স্পেস নেবে না 4 বাইট স্পেস নেবে। তো তোমরা জানো যে 2 বাইট কিংবা 4 বাইট আমি কেমন করে ডিক্লেয়ার করবো কোনো ইন্টিজার ভেরিয়েবল? না, একটা ইন্ট ভেরিয়েবলকে তোমার ডিক্লেয়ার করার জন্য দ্যাট ইজ আমাকে জানতে হবে তার ডিক্লারেশন, কি করে ডিক্লেয়ার করা হয় কোনো ইন্ট ভেরিয়েবলকে। না, আমাকে ফার্স্টে মেনশন করতে হবে তোমার ডেটা টাইপ, তার নামটা মেনশন করতে হবে, ডেটা টাইপটার নাম। দেন আমাকে একটা ভেরিয়েবলের নাম দিতে হবে। এটা তার সিনট্যাক্স, যে কিভাবে আমরা কোনো ইন্টিজার টাইপের ভেরিয়েবলকে আমরা ডিক্লেয়ার করব। তাহলে ডেটা টাইপের নাম দিব ফার্স্টে, তারপর তোমার কি দেবো? না, ভেরিয়েবলের নাম দেবো। এটা সেমিকোলন আমাকে পুট করতে হবে। ওকে, তাহলে এক্সাম্পল কি হবে? না, ইন্ট এক্স। ওকে, সেমিকোলন। দেখো ইনটা হচ্ছে ডেটা টাইপ, আর দেখো স্পেস দিয়েছি একটা, এখানেও স্পেস দেওয়া আছে, আমি দেখো স্পেস দিয়েছি একটা।
তারপর তোমার কি লিখেছি না ভেরিয়েবলের নাম আমি কি দিচ্ছি এক্স। তাহলে এইভাবে কিন্তু আমরা কোনো ইন টাইপে কোনো ভেরিয়েবলকে আমরা ডিক্লেয়ার করতে পারি। ওকে, আমার এই ইন্টিজার টাইপের মধ্যে আর একটা টাইপ আছে, মানে এর আবার ক্লাসিফিকেশন, তার নাম হচ্ছে তোমার শর্ট ইন্টিজার বলা হয় এটাকে। শর্ট ইন্টিজার মানে তোমার হচ্ছে এর সাইজ তোমার কিন্তু অনেকটা কম, মানে এর থেকে তোমার ছোট। যদি আমি বলি যে শর্ট ইন্টিজার, তো টিপিক্যালি ইউজ ফর ইন্টিজার ভ্যালু, কিন্তু এর সাইজটা হচ্ছে 1 বাইট বা 2 বাইট। যদি তুমি 4 বাইট তুমি ভাবো ইন্টের সাইজ, তখন তোমার এই সাইজটা হবে 2 বাইট। আর যখন তোমার ইন্টের সাইজ যখন তোমার 2 বাইট হবে, তখন কিন্তু সাইজ তোমার হবে 1 বাইট, মানে এটা হাফ হয়ে যাবে। শর্ট, এটাকে শর্ট ইন্ট বলা হয়। আর শর্ট ইন্ট যখন আমরা ডিক্লেয়ার করব, তখন তার জন্য আমাকে লিখতে হবে শর্ট ইন্ট, হয়তো লিখলাম এক্স। তাহলে এক্সটা কিন্তু একটা শর্ট ইন্টিজার, মানে হচ্ছে যে আমি ছোট রেঞ্জের কোনো ইন্টিজার ভ্যালুকে আমি এক্স এর মধ্যে রাখতে পারবো। ওকে, থার্ড তোমার হচ্ছে লং ইন্টিজার। লং, LONG, লং কিন্তু একটা কিওয়ার্ড, শর্ট কিন্তু একটা কিওয়ার্ড, আর ইন তো অবভিয়াসলি এটা কিওয়ার্ড। তো এটা কিন্তু বেসিক্যালি তোমার ব্যবহার করা হয় ফর লং ইন্টিজার, কোনো ভ্যালুকে ডিক্লেয়ার করার জন্য বা কোনো ভেরিয়েবলকে ডিক্লেয়ার করার জন্য। এবার প্রশ্ন হবে যে আমরা কখন ইন্ট নিয়ে কাজ করব আর কখন আমরা লং ইন্ট নিয়ে কাজ করব। আর এটাকে তোমার কিভাবে ডিক্লেয়ার করা হয়, এটাকে তোমার ডিক্লেয়ার করা হয় লং ইন্ট a ইকুয়ালস টু, ধরো তোমার লিখলাম হয়তো যে 1000, সাপোজ 1000 সেমিকোলন। এই তোমার হচ্ছে লং ইন্টিজার, মানে এর সাইজ তোমার হচ্ছে, লং এর তোমার সাইজ কিন্তু বেসিক্যালি 8 বাইট। 8 বাইট মানে অনেকটা বেশি রেঞ্জের ভ্যালুকে আমি লং ইন্টের মধ্যে রাখতে পারবো, কিন্তু তার থেকে অনেক কম রেঞ্জের ভ্যালুকে কিন্তু আমরা তোমার ইন্টের মধ্যে রাখতে পারবো। তার থেকে আবার আরো কম রেঞ্জের কোনো ভ্যালু কিন্তু আমরা তোমার শর্ট যে টাইপটা তার মধ্যে রাখতে পারবো। যখন আমাকে বেশি রেঞ্জের কোনো ভ্যালু নিয়ে কাজ করতে হবে, তখন আমরা ব্যবহার করবো লং ইন্টিজার। যখন আমাকে কোনো খুব খুব ছোট্ট রেঞ্জের মধ্যে ভ্যালু নিয়ে কাজ করতে হবে, মানে শর্ট রেঞ্জের মধ্যে, আমি তখন ইউজ করবো তোমার শর্ট ইন্টিজার। আর আমি যখন মিডিওকার বা মিডিয়াম লেভেলে কোনো রেঞ্জের ভ্যালু নিয়ে কাজ করবো, আমাকে তখন ইউজ করতে হবে ইন্টিজার বা ইন্ট। ওকে, দ্যাট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন শর্ট ইন্ট, লং ইন্ট আর হচ্ছে নর্মাল ইন্টিজার। এবার এই ইন্টিজার তোমার দু রকম টাইপের হতে পারে আবার, মানে তার সাইনটার জন্য বলছি, মানে এটাকে আমরা মডিফাই করতে পারি দু রকম ভাবে কোনো ইন্টিজারকে। যেমন তাকে বলা হয় মডিফায়ার, যে যার থ্রু দিয়ে আমরা কোনো ভেরিয়েবলকে আমরা মডিফাই করতে পারি, তার নাম হচ্ছে মডিফায়ার। যেমন তুমি দু রকমের মডিফায়ার হয়, একটা তোমার নাম হচ্ছে সাইন্ড, আর এটাকে তোমার বলা হয় আনসাইন্ড। এই টার্মটা কিন্তু আমাদের পরে কাজে লাগবে, আমি এখন যেহেতু আমরা ডেটাই পড়ছি তার জন্য কিন্তু পুরো কনসেপ্টটা আমরা কিন্তু ডিটেলসে পড়ছি। ওকে, সাইন্ড আর হচ্ছে আনসাইন্ড খুব ইম্পর্টেন্ট দুটো কনসেপ্ট। যে আমি এই সাইন বা আনসাইন দিয়ে আমি কি তোমার সাইন ইন্টের সঙ্গে ব্যবহার করতে পারি সাইন বা আনসাইন, আমি কি তোমার শর্টের সঙ্গে ব্যবহার করতে পারি সাইন বা আনসাইন। ওকে, তো সাইন মানে হচ্ছে যে অনেক সময় বলি আমরা সাইন্ড নাম্বার। সাইন নাম্বার মানে বোঝায় যে যে নাম্বারগুলো আমার পজিটিভও হতে পারে বা যে নাম্বারগুলো আমার নেগেটিভও হতে পারে, তাকে বলা হয় সাইন নাম্বার। যেমন ধরো -5 একটা সাইন নাম্বার বা সাইন ইন্টিজার। তুমি হয়তো বললে যে 6 একটা সাইন নাম্বার বা একটা সাইন ইন্টিজার। কিন্তু যদি তুমি বলো যে আনসাইন নাম্বার, আনসাইন মানে কিন্তু সবসময় পজিটিভ হবে, এর মধ্যে কিন্তু কোনো নেগেটিভ নাম্বার থাকবে না। ওকে, তার মানে তুমি কিন্তু অনলি দেখো, তুমি কিন্তু এটা কিন্তু অনলি পজিটিভ নাম্বার, তুমি বলতে পারো 5, 6, হয়তো 10, বা তুমি যে কোনো ইন্টিজার কোনো নাম্বারকে তুমি এর মধ্যে রাখতে পারো। তাহলে এক কথায় জেনে রাখো যে সাইন মানে হচ্ছে পজিটিভ আর নেগেটিভ বোথ, আর আনসাইন মানে হচ্ছে অনলি পজিটিভ। যখন তোমার মনে হতে পারে যে আমার প্রোগ্রামটা শুধুমাত্র পজিটিভ নাম্বারের উপরই হবে, তখন তুমি কিন্তু শুধুমাত্র ইন্ট ডিক্লেয়ার না করে তখন তুমি ব্যবহার করবে আনসাইন ইন্ট a is equal to 5। ওকে, তখন তুমি ব্যবহার করবে আনসাইন ইন্ট a is equal to 5। তাহলে কিন্তু তোমার কিন্তু এই 5টা কিন্তু কোনো সময় কিন্তু নেগেটিভ হবে না। ওকে, তাহলে আনসাইন মানে হচ্ছে পজিটিভ, আর সাইন মানে হচ্ছে আমার পজিটিভ বা নেগেটিভ। তাহলে আমরা কোনো টাইপকে আমরা মডিফাই করতে পারি বা ইউজিং দুটো মডিফায়ার আছে, তার নাম হচ্ছে একটা সাইন্ড মডিফায়ার, এটাকে বলা হয় আনসাইন্ড মডিফায়ার। তো এটা আমরা প্রোগ্রামিং যখন করব তখন সেখানে আমরা এর পারপাসটা আমরা জানার চেষ্টা করব যে সাইন্ড আর আনসাইন্ড বলতে অ্যাকচুয়ালি কি, মানে তারা তাদের ফাংশনিং তারা কিভাবে করে। তো এখন জাস্ট বুঝবো যে সাইন মানে হচ্ছে পজিটিভ আর নেগেটিভ নাম্বার, আর আনসাইন মানে হচ্ছে আমাদের শুধুমাত্র পজিটিভ নাম্বার, তাকে আমরা সাইন বা আনসাইন বলতে পারি। তো এই হচ্ছে আমাদের ইন্টিজার টাইপ। তাহলে বুঝতে পারলাম যে একটা ইন্টকে আমরা আবার কত রকম টাইপে ভাগ করছি। মানে ইন্টিজার টাইপকে তোমার দেখো আমি তিনটে ভাগে ভাগ করেছি, তাই না? ইন্ট, শর্ট আর হচ্ছে লং। এবার খুব ছোট্ট একটা প্রশ্ন, আমরা পরে আসবো, সেই প্রশ্নটাতে আমরা আসবো, আগে আমরা টাইপগুলো সব জেনে নিই। এবার তখন চলে আসছি ফ্লোটিং পয়েন্ট নাম্বার।
ওকে, নাম্বার 2 হচ্ছে আমাদের ফ্লোটিং পয়েন্ট টাইপ। তিনটে আমরা টাইপ দেখেছিলাম বেসিক ডেটা টাইপের মধ্যে। ওকে, তো এটা সেকেন্ডটা হচ্ছে আমাদের ফ্লোটিং পয়েন্ট টাইপ। ফ্লোটিং পয়েন্ট, হ্যাঁ, বলে দেবো, আসবো আসবো, রেঞ্জ বলবো, ডিক্লারেশন দেখাবো, কোনটা কত রেঞ্জ, সাইজের উপর কি করে রেঞ্জ বের করতে হয় দেখাবো। রেঞ্জটা আমরাই বের করবো, আমি তোমাকে রেঞ্জ বের করা শেখাবো। ওকে, সে রেঞ্জে আমরা আসবো, আসবো, জাস্ট ওয়েট। তো এবার আমরা আসবো তোমার ফ্লোটিং পয়েন্ট টাইপে। তো ফ্লোটিং পয়েন্ট টাইপকে আমরা আহ, তিনটে ভাগে আবার ভাগ করতে পারি। তো ফ্লোটিং পয়েন্ট কোনো ডেটাকে তোমার রিপ্রেজেন্ট করার জন্য আমরা প্রথম যে কিওয়ার্ডটা ব্যবহার করি তার নাম হচ্ছে ফ্লোট। ওকে, ফ্লোট। ফ্লোট তোমার হচ্ছে যে কোনো ফ্লোটিং পয়েন্ট নাম্বারকে রিপ্রেজেন্ট করতে আমরা ফ্লোট ব্যবহার করি বা ফ্লোট কিওয়ার্ড ব্যবহার করি। আর এর সাইজটা হচ্ছে তোমার 4 বাইট। এর সাইজটা তোমার হচ্ছে 4 বাইট। ওকে, নেক্সট তোমার হচ্ছে ডাবল। ওকে, নেক্সট তোমার ফ্লোটিং পয়েন্ট টাইপের মধ্যে বা ফ্লোটিং পয়েন্ট কোন ডেটাকে নিয়ে কাজ করতে গেলে আমরা কিন্তু তোমার ডাবল টাইপটা কিন্তু স্পেসিফাই করতে পারি। ডাবলটা কিন্তু একটা কিওয়ার্ড সিতে। ওকে, তাহলে বেসিক্যালি তোমার আমরা যখন ফ্লোটিং পয়েন্ট যখন নাম্বার পড়বো সিএসও পড়তে গিয়ে, তখন ফ্লোটিং পয়েন্ট নাম্বার তোমার দু রকম টাইপের হয়, এটাকে বলা হয় সিঙ্গেল প্রিসিশন, এটাকে বলা হয় ডাবল প্রিসিশন। তো এই ফ্লোট দিয়ে কিন্তু আমরা কোনো সিঙ্গেল প্রিসিশন ফ্লোটিং পয়েন্ট নাম্বারকে রিপ্রেজেন্ট করি, আর ডাবল দিয়ে কিন্তু আমরা কোনো ডাবল প্রিসিশন ফ্লোটিং পয়েন্ট নাম্বারকে রিপ্রেজেন্ট করি। আর এই ডাবলের তোমার সাইজ কিন্তু তোমার হচ্ছে 8 বাইট। 8টা বাইট তোমার কিন্তু মানে 8 বাইট তোমার কিন্তু সাইজ। তাহলে তুমি ভাবো যে এই ফ্লোটের মধ্যে আমরা যে রেঞ্জের ভ্যালুকে রাখতে পারবো তার থেকে অনেক বেশি রেঞ্জের ভ্যালুকে আমরা ডাবলের মধ্যে রাখতে পারবো, কারণ তার সাইজ তোমার 8 বাইট। ওকে, আর একটা আছে, যদি আমার মনে হয় যে স্যার আমার ফ্লোটের যা রেঞ্জ বা ডাবলের যা রেঞ্জ তার থেকে আমার আরো বেশি রেঞ্জ দরকার, তখন তার জন্য আমরা তোমার যে টাইপটা ব্যবহার করব ফ্লোটিং পয়েন্ট টাইপের মধ্যে তার নাম হচ্ছে লং ডাবল। ওকে, তার নাম হচ্ছে লং ডাবল। তার সাইজটা কিন্তু আরো অনেক বেশি। এটা কিন্তু বেসিক্যালি তোমার কম্পাইলার ডিপেন্ডেন্ট সাইজটা। তাও আমি এখানে মেনশন করতে পারি, এর সাইজটা আমি বলতে পারি তোমাকে 10 বাইট। এটা কিন্তু ডিপেন্ডস অন দ্য কম্পাইলার। কোথাও 10 বাইট হয়, কোথাও তোমার 12 বাইট হয়, কোথাও তোমার 16 বাইট হয়। তাহলে আমরা কোনো দশমিক নাম্বার নিয়ে যখন কাজ করব, যদি আমাকে কম রেঞ্জের কোনো নাম্বারকে নিয়ে কাজ করতে হয় আমি তখন ব্যবহার করব ফ্লোট। যদি আমি একটু বেশি রেঞ্জের কোনো নাম্বারকে নিয়ে কাজ করতে চাই আমি তখন ব্যবহার করব ডাবল। আর যখন আমরা লং ডাবল ব্যবহার করব তার মানে কিন্তু আমরা অনেক বেশি রেঞ্জের বা ডাবল প্রিসিশন তার থেকেও অনেক বেশি মানে এক্সটেন্ডেড প্রিসিশন নাম্বারকে নিয়ে যখন আমরা কাজ করতে চাইবো তখন কিন্তু বেসিক্যালি আমরা ব্যবহার করব লং ডাবল টাইপ। তাহলে একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বারকে আমরা কিভাবে ডিক্লেয়ার করতে পারি না, আমাকে লিখতে হয় ফ্লোট, দিয়ে হয়তো নাম দিলাম হয়তো এ। তাহলে এটা হচ্ছে একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার। ওকে, আমি কোনো ডাবল টাইপের নাম্বার কিভাবে ডিক্লেয়ার করতে পারি না, ডাবল হয়তো লিখলাম বি। তো বিটা কিন্তু একটা ডাবল টাইপের ভেরিয়েবল। আমি তখন লিখতে ধরুন লং ডাবল, তাহলে লং ডাবল হয়তো সি। তো সেটা কিন্তু একটা লং ডাবল টাইপের ভেরিয়েবল। ওকে, তাহলে এইভাবে কিন্তু আমরা কোনো ফ্লোটিং পয়েন্ট টাইপকে আমরা ডিক্লারেশন করতে পারি বা ডিক্লেয়ার করতে পারি সিতে। কারণ সিতে কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার না করে কিন্তু আমরা ব্যবহার করতে পারি না। অতএব সিতে সমস্ত ভেরিয়েবলকে আমাকে প্রথমে ডিক্লেয়ার করে দিতে হয়, তারপরে আমাকে তাকে নিয়ে কাজ করতে হয়। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের বেসিক টাইপের মধ্যে পড়ছে, ইন্টিজার টাইপ আর হচ্ছে ফ্লোটিং পয়েন্ট টাইপ। আর একটা টাইপ আছে আমাদের বেসিক টাইপের মধ্যে, দ্যাট ইজ দ্য ক্যারেক্টার ডেটা টাইপ বা ক্যারেক্টার টাইপ। ওকে, থার্ড যে টাইপটা আমরা পড়বো বেসিক টাইপের মধ্যে তার নাম হচ্ছে ক্যারেক্টার টাইপ। তার নাম হচ্ছে ক্যারেক্টার টাইপ। তো আমরা কোনো ক্যারেক্টার ভ্যালুকে স্টোর করার জন্য আমরা ইউজ করব ক্যারেক্টার টাইপের ডেটা বা ক্যারেক্টার ডেটা টাইপ। মানে বেসিক্যালি আমি কিন্তু এখানে ক্যারেক্টার বলতে কিন্তু তোমার মিন করছি কিন্তু সিঙ্গেল ক্যারেক্টার। ক্যারেক্টার মানে কি তোমার সিঙ্গেল ক্যারেক্টার, আর যখন অনেকগুলো ক্যারেক্টার যখন একসঙ্গে হয় না তখন তাকে কিন্তু ক্যারেক্টার বলে না, তাকে তখন বলা হয় স্ট্রিং। তো তার জন্য বলা হয় যে স্ট্রিং হচ্ছে একটা কালেকশন অফ ক্যারেক্টার। ওকে, হ্যাঁ, 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 ওর জন্য বলো। না না না, লং ডাবল মেনশন করবো, ডাবল লিখবো, ফ্লোট লিখবো। আমি যখন ফ্লোট লিখবো তখন ফ্লোট লিখবো শুধুমাত্র। আমি যখন লং ডাবল লিখবো তখন কেন ফ্লোট লিখতে যাবো? আমি লং ডাবল আমি তো তোমার দেখিয়েছি এখানে ডিক্লারেশন, আমি কিভাবে ডিক্লেয়ার করবো, তাই না? আমার তো আর তিনটে তোমার একসঙ্গে লাগবে না, আমার তোমার ধরুন যখন আইদার তোমার এটা লাগতে পারে কিংবা এটা লাগতে পারে কিংবা এটা লাগতে পারে, দেখা লাগে তাকে সেভাবে আমি ডিক্লেয়ার করবো। ঠিক আছে, তাহলে ক্যারেক্টার মানে কিন্তু তোমার সিঙ্গেল ক্যারেক্টার। আর এই ক্যারেক্টার টাইপকে, হ্যাঁ,
না, ফ্লোটে কোনো মডিফায়ার নেই। আমার মডিফায়ার তোমার সাইনে আমার ইন্টের সঙ্গে আমরা ব্যবহার করব। আমি পরে দেখাবো যে আমরা ফ্লোটের সঙ্গে যদি মডিফায়ার ব্যবহার করি, সাইন ফ্লোট বা আনসাইন ফ্লোট কিন্তু হয় না। ঠিক আছে? কিন্তু সাইন ইন্টিজার হয় আর আনসাইন ইন্টিজার হয়। ওকে? আমি সাইন বা আনসাইন দিয়ে আমি এখন এখানে বলছি তোমার ফ্লোটের সঙ্গে আমরা ব্যবহার করব না। ওকে? আমি পরে কেন করব না সেটা আমি বলব। তার রিজনটা আমি বলব। কেন করব না? এর কিন্তু কোনো মডিফায়ার নেই। আমি তোমাকে দেখালাম যে মডিফায়ার ২ রকমের হয়। তাকে আমরা কিন্তু ইন্টের সঙ্গে ব্যবহার করতে পারি ইনিশিয়ালি। সেই কনসেপ্টটা আমি তোমাকে দেখিয়েছি ওখানে। আমি এখনো কিন্তু এক্সাম্পল এ যাইনি। আমি এক্সাম্পল এ আসবো। তো আমরা ক্যারেক্টার টাইপকে আমরা বেসিক্যালি তোমার যে কিওয়ার্ড দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি বা কোনো ক্যারেক্টার ভেরিয়েবলকে ডিক্লেয়ার করতে তোমার যে কিওয়ার্ডটা ব্যবহার করি তার নাম হচ্ছে ক্যার কিওয়ার্ড। আমরা আগেও দেখে এসেছি। তাহলে এই ক্যার কিওয়ার্ড দিয়ে আমরা বেসিক্যালি তোমার এটা কেন ব্যবহার করি না ইউজ টু স্টোর, এটা থ্রু দিয়ে আমরা কোনো সিঙ্গেল ক্যারেক্টারকে আমরা স্টোর করতে পারি। ইউজ টু স্টোর আ সিঙ্গেল ক্যারেক্টার। ওকে? ইউজ টু স্টোর আ সিঙ্গেল ক্যারেক্টার। ওকে? তো এই ক্যারেক্টার তোমার তার সাইজ কত মেমোরিতে, না তার সাইজ কিন্তু হচ্ছে 1 বাইট। 1 বাইট তোমার কিন্তু স্পেস নাই। এই এই ক্যারেক্টার কিন্তু আবার তোমার সাইন বা আনসাইন্ড হতে পারে। ওকে? তাহলে ক্যারেক্টার টাইপ কিন্তু মানে ইট ক্যান বি, আমি একটা পয়েন্ট এখানে এড করছি। ইট ক্যান বি সাইন ক্যারেক্টার মানে সাইন ক্যার আর আনসাইন্ড ক্যার কিন্তু পসিবল। ওকে? আনসাইন্ড আর সাইন ক্যারেক্টার কিন্তু পসিবল। আমি তার এক্সাম্পলে আসবো। তাহলে একটা ক্যারেক্টারকে ডিক্লেয়ার করার জন্য আমাকে এই ধরনের ডিক্লারেশন লিখতে হয় যে ক্যার, হয়তো লিখলাম সি। তাহলে সি এর মধ্যে আমি কোনো সিঙ্গেল কোনো ক্যারেক্টারকে স্টোর করতে পারবো। আমি আইদার তোমার এক্স কে রাখতে পারবো সি এর মধ্যে, বা হয়তো সি এর মধ্যে আমি হয়তো নেক্সট টাইমে হয়তো ওয়াই কে রাখতে পারবো। সবকিছু সিঙ্গেল ক্যারেক্টার। ওকে? তাহলে এই ক্যারেক্টারকে তোমার যখন নিয়ে আমরা কাজ করব তখন তার জন্য আমরা আসবো ফরম্যাট স্পেসিফায়ার, যেটা আমি পরে আসছি। ফরম্যাট স্পেসিফায়ার। ওকে? যে আমরা যখন কোনো ইন্টিজারকে নিয়ে যখন কাজ করি তখন প্রিন্টএফ করতে গেলে আমাকে পার্সেন্টেজ জি ব্যবহার করতে হয়। ক্যারেক্টারের জন্য পার্সেন্টেজ সি ব্যবহার করতে হয়, বা ফ্লোটিং এর সময় আমাকে পার্সেন্টেজ এফ ব্যবহার করতে হয়। কেন করতে হয় আমরা জানবো তার রিজনটা। দ্যাট ইজ আ ফরম্যাট স্পেসিফায়ার। সেটা আমরা এর পরেই শিখবো। ওকে? তাহলে আমরা ১ম এ আমরা কিন্তু এখন জাস্ট তোমার শিখছি যে হোয়াট ইস ডেটা টাইপ আর টাইপস অফ ডেটা টাইপ। ওকে? তো আমরা কিন্তু ১ম এ তোমার পড়লাম বেসিক ডেটা টাইপের কনসেপ্ট। তার আন্ডারে আমরা পড়লাম ৩ টে টাইপ আছে আমাদের। একটা হচ্ছে ইন্টিজার টাইপ, সেকেন্ড তোমার হচ্ছে ফ্লোটিং পয়েন্ট টাইপ, আর থার্ড তোমার হচ্ছে ক্যারেক্টার টাইপ। ওকে? তো আমি এখানে 1 2 3 করেছি। তাহলে 1 2 3 করলে আমি এখানে এই টাইপটাকে তাহলে কিন্তু আমরা এখানে এ বলে লিখছি, হ্যাঁ? এ বলে লিখছি। এবার তুমি বি তে আসবো। ওকে? তো বেসিক ডেটা টাইপের পর তোমার হচ্ছে নেক্সট যে তোমার ডেটা টাইপটা বি তে লিখবো এবার। That is a derived data type. Derived, আমি এক্সাম্পলে আসবো। আমি কারো এক্সাম্পল দিইনি এখন, আমি প্রত্যেকটা এক্সাম্পলে আসবো। কি করে সাইন হতে পারে, কিভাবে আনসাইন্ড হতে পারে আমার ক্যারেক্টারটা। ওকে? আমি এক্সাম্পলে আসবো। প্রত্যেকটা আমি এক্সাম্পলে আসবো। এখন জাস্ট নামগুলোকে জানো কিভাবে ব্যবহার করা হয় সেটাকে আমি জাস্ট জানছি। আমি কিন্তু এখনো কোনো এক্সাম্পল দিইনি। ওকে? আমি এক্সাম্পলে আসবো। আমি অনলাইন কম্পিউটারে তোমাকে দেখাবো এক্সাম্পল করে। নেক্সট তোমার হচ্ছে ডিরাইভড ডেটা টাইপ। আমরা এখানে জাস্ট তুমি নামগুলোকে জেনে রাখো যে ডিরাইভড ডেটা টাইপের মধ্যে আমার কিছু ডেটা টাইপ পড়ে, যেমন নাম্বার 1 বলতে পারি অ্যারে। অ্যারে কিন্তু একটা ডিরাইভড ডেটা টাইপ। মানে আমরা ইন্ট থেকে তোমার ডিরাইভ করতে পারি, বা ফ্লোট থেকে ডিরাইভ করতে পারি, বা আমরা কোনো ক্যারেক্টার থেকে আমরা ডিরাইভ করতে পারি। দ্যাট ইজ আ ডিরাইভড ডেটা টাইপ। নাম্বার 2 হচ্ছে পয়েন্টার্স। আমরা পরে আমাদের আছে একটা চ্যাপ্টার আছে পয়েন্টার্স বলে। কিন্তু এখন যদি তুমি বলো যে স্যার আমাকে এখন বলুন যে কি মানে পয়েন্টার কি করে? মানে এই যে অ্যারে এও কিন্তু ভেরিয়েবল, পয়েন্টার্স এও কিন্তু টাইপ অফ ভেরিয়েবল। কিন্তু অ্যারে তোমার যেমন মাল্টিপল নাম্বারকে স্টোর করতে পারে, আর পয়েন্টার কিন্তু তোমার কোনো একটা মেমোরি অ্যাড্রেসকে স্টোর করতে পারে। তো এখন এটুকুই জানো যে অ্যারের মধ্যে আমরা সিমিলার টাইপের নাম্বারকে স্টোর করে রাখতে পারি মাল্টিপল, আর পয়েন্টারের মধ্যে কিন্তু আমরা কোনো মেমোরি অ্যাড্রেসকে আমরা স্টোর করে রাখতে পারি। ওকে? তাহলে বোথ আর দ্য ভেরিয়েবলস। নাম্বার 3 তোমার হচ্ছে স্ট্রাকচার। সি তে আরেকটা কনসেপ্ট আছে তোমার স্ট্রাকচার, যার মধ্যে আমরা ডিফারেন্ট টাইপের ডেটাকে স্টোর করে রাখতে পারি, যেমন ইন্টিজার, ক্যারেক্টার, ফ্লোট, ডাবল, ওকে, লং ডাবল, ডিফারেন্ট টাইপের কিন্তু ডেটাকে আমরা কিন্তু একসাথে একটা সিঙ্গেল ভেরিয়েবলের মধ্যে আমরা স্টোর করে রাখতে পারি, তাকে বলা হয় স্ট্রাকচার ভেরিয়েবল। তাহলে এই অ্যারে পয়েন্টটা তোমাদের সিলেবাসে আছে, স্ট্রাকচার তোমাদের কিন্তু সিলেবাসে নেই, সি এর সিলেবাসে। ওকে? কারণ এটা কাউন্সিলের সিলেবাস, ওরা একটু স্পেশাল হয়, তার জন্য কিন্তু তোমাদের এখানে দেওয়া নেই। আর একটা তোমার এই জ্যাই টাইপের মধ্যে তোমার পড়ে, যার নাম হচ্ছে ইউনিয়ন। এই স্ট্রাকচার ইউনিয়ন কিন্তু খুব ভাইটাল কনসেপ্ট। যদি আমরা টাইম পাই সি সিলেবাস শেষ করার পর, তাহলে আমরা অবশ্যই আমি স্ট্রাকচার ইউনিয়ন মানে ইউনিয়নের কনসেপ্ট কিন্তু আমি দেখাবো। ওকে?
আর নাম্বার 5 তোমার হচ্ছে এনুমারেশন। ওকে, এনুমারেশন এগুলো সব তোমার বলা হয় কিন্তু ডিরাইভ ডেটা টাইপ, কারণ এরা বেসিক্যালি মানে আমার বেসিক যে ডেটা গুলো আছে তার থেকে কিন্তু ডিরাইভ হয়। ওকে, বা ইনহেরিট হয়, তার জন্য এগুলোকে বলা হয় ডিরাইভ ডেটা টাইপ। তা আমরা পরে আমাদের অ্যারে চ্যাপ্টার্স আছে আমরা পড়বো, অ্যারে পয়েন্টারে চ্যাপ্টার্স আছে আমরা পড়বো, কিন্তু আমাদের স্ট্রাকচার ইউনিয়ন কিন্তু সিলেবাসে নেই, এনুমারেশনও কিন্তু আমাদের সিলেবাসে নেই। ওকে, তো জাস্ট আমরা কনসেপ্টটা আমরা জানবো, মানে জাস্ট দেখার জন্য আমরা জানবো বা পড়ার জন্য আমরা জানবো। তো এগুলোকে আমি বলছি ডিরাইভ ডেটা টাইপ। আর একটা আছে যার নাম হচ্ছে নাম্বার সি। নাম্বার সি দ্যাট ইজ আ ভয়েড ডেটা টাইপ। ওকে, বা ভয়েড টাইপ বলো, ভয়েড। এই ভয়েড কিন্তু টার্মটার সঙ্গে কিন্তু আমরা অনেকে ফ্যামিলিয়ার হচ্ছি আস্তে আস্তে। তো এই ভয়েড কথাটা অ্যাকচুয়াল অর্থটা কি কেউ বলতে পারবে যে হোয়াট ডু মিন বাই ভয়েড? হোয়াট ডু মিন বাই ভয়েড? হোয়াট ডু মিন বাই ভয়েড? না, ভয়েড মানে কিন্তু নাল নয়। ভয়েড মানে কিন্তু নাল নয়। কোনো ভ্যালু থাকবে না, বেশ কোনো ভ্যালু থাকবে না, এটাও তাও একটু মানে মানতে পারছি, কোনো তাও একটু মানতে পারছি ভয়েড মানে হচ্ছে কোনো ভ্যালু থাকবে না। মানে ভয়েড মানে তোমার হচ্ছে আহ, কোনো কিছুই না। ওকে, মানে যে ফাংশনটা ধরে নাও, তুমি দেখো যখন কোনো ফাংশন লেখো সিতে, তুমি যেমন যেমন লেখো, যেমন লেখো হয়তো ভয়েড মেন, দেখো না, ভয়েড মেন দিয়ে ওপেনিং ক্লোজিং দাও, দেন তারপরে তুমি পুরোটা লেখা স্টার্ট করো, এটা এখানে তোমার প্রোগ্রাম থাকে, দিয়ে তুমি মেনটাকে আবার শেষ করো লাস্টে গিয়ে। মানে ভয়েড মানে তোমার হচ্ছে নাথিং। ওকে, যখন কোনো ফাংশন, তাহলে এখানে মেনটা হচ্ছে একটা ফাংশন, তাহলে এই মেন ফাংশন যখন কিছু রিটার্ন করবে না, ডাজ নট রিটার্ন আ ভ্যালু, তখন তার জন্য আমরা কিন্তু এখানে স্পেসিফাই করব ভয়েড। ওকে, আবার ধরে নাও মেন ফাংশন দেখো কিছু প্যারামিটার তোমার নিচ্ছে না, তোমার এখানে কিন্তু তোমার দেওয়া হয় প্যারামিটার দেওয়া হয়, এখানে ফাংশনের প্যারামিটার দেওয়া হয় এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে। যখন কোনো ফাংশন কোনো প্যারামিটার না নেয় তখন কিন্তু এখানে লেখা হয় ভয়েড, কিন্তু আমরা কিন্তু এটা লিখি না ভয়েডটাকে এর ভিতরে, এটা কিন্তু বাই ডিফল্ট যদি তুমি না লেখো না, এটা কিন্তু তোমার ভয়েড দিয়ে কিন্তু স্পেসিফাই করা হবে। তাহলে ভয়েড মিন্স তোমার হচ্ছে নাথিং। তো ভয়েড দিয়ে আমরা অনেক পারপাসে ভয়েডটাকে ব্যবহার করতে পারি, যখন কোনো ফাংশন কোনো ভ্যালুকে রিটার্ন না করে তখন সেখানে আমরা কিন্তু টাইপটা আমরা কিছু লিখতে পারি না, তখন কিন্তু সেই টাইপটা হচ্ছে আমাদের ভয়েড টাইপ। ওকে, মানে ভয়েড মানে তোমার হচ্ছে নাথিং, সেটা কিন্তু নাল নয়। ওকে, নালও কিন্তু একটা ভ্যালু, নাল ভ্যালু বলা হয়, কিন্তু ভয়েড মানে কিন্তু তুমি তুমি বলতে পারো কিন্তু জিরো বলতে পারবে না, কারণ জিরো কিন্তু একটা ভ্যালু। তাহলে ভয়েড মিন্স তোমার মিন হচ্ছে তোমার নাথিং। ওকে, ভয়েড মিন্স তোমার হচ্ছে নাথিং। তাহলে যদি আমরা এখানে ভয়েড না লিখে যদি আমরা এখানে লিখতাম ইন্ট, অনেক ক্ষেত্রে তোমার দেখবে লেখা হয়তো যে ইন্ট মেন দিয়ে প্রোগ্রাম লেখে, তাই না? আমার ডিফারেন্ট কম্পাইলার তোমার কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট মেন সাপোর্ট করে, কোনো কম্পাইলার তোমার ভয়েড মেন সাপোর্ট করে, কোনো কম্পাইলার তোমার ইন্ট মেন সাপোর্ট করে। তাহলে ইন্ট মেন মানে হচ্ছে যে যখন আমার এই মেন ফাংশন কোনো ভ্যালুকে রিটার্ন করবে, কোন টাইপের ভ্যালু না ইন্টিজার টাইপের ভ্যালু, তখন আমরা রিটার্ন টাইপটাকে, আমি দেখো আমি এখানে লিখেছি ইন্ট বলে, আমাকে লাস্টে লিখতে হয় রিটার্ন জিরো, তাই না? এটাকে বলা হয় বেসিক্যালি রিটার্ন স্টেটমেন্ট বলা হয়। তো আমার ফাংশনটার আমি রিটার্ন টাইপ তোমার দিচ্ছি ইন্ট বলে, আমাকে তোমার লাস্টে আমাকে লিখতে হচ্ছে রিটার্ন জিরো, দিয়ে আমাকে কোডটাকে শেষ করতে হয়, ব্র্যাকেটটাকে আমাকে শেষ করতে হয়। তাহলে আমরা কোনো কোনো সময় ইন্ট লিখি, তাহলে আমি যেরকম টাইপের ভ্যালুকে রিটার্ন করতে চাইবো আমার ফাংশন থেকে, আমি সেই টাইপটা কিন্তু মেনশন করবো অ্যাজ আ রিটার্ন টাইপ, কারণ ফাংশনের আগে তোমার যেটা লেখা হয় তাকে বলা হয় রিটার্ন টাইপ, তারপরে লেখা হয় ফাংশনটার নাম, এটা হচ্ছে ফাংশনটার নাম, মেন নেম অফ দ্য ফাংশন, আর এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে তোমাকে কিন্তু লিখতে হয় বেসিক্যালি প্যারামিটার, এটাকে বলা হয় প্যারামিটার লিস্ট। ওকে, এটাকে বলা হয় প্যারামিটার লিস্ট। তো এই হচ্ছে আমাদের ডেটা টাইপ ইন সি। সিতে আমাদের কিন্তু এই ডেটা গুলো নিয়ে আমাদেরকে স্টাডি করতে হবে বা আমাদেরকে পড়তে হবে, বা প্রোগ্রাম করার সময় আমাদের যেমন যেমন রিকোয়ারমেন্ট থাকবে, আমি সেই রকম রিকোয়ারমেন্ট ওয়াইজ আমরা কিন্তু ডেটা টাইপ গুলোকে আমরা ব্যবহার করব। ঠিক আছে, সবাই বোঝা গেছে? সবার বোঝা গেছে? ওকে, এবার এবার একটা ছোট্ট জিনিস আমি দেখাবো, যে রেঞ্জ অফ দ্য ভ্যালু যেটা আমার ভেরিয়েবল গুলো পারমিট করে, যে কোন ভেরিয়েবলের মধ্যে আমরা কি রেঞ্জের ভ্যালুকে আমরা রাখতে পারবো। ওকে, তো তোমাদের মধ্যে কি বলেছিল যে কি রেঞ্জের ভ্যালুকে আমি এর মধ্যে রাখতে পারবো, সেটা একটু আমি দেখানোর আমি চেষ্টা করছি, যে কি রেঞ্জের ভ্যালুকে আমরা স্টোর করে রাখতে পারবো, মানে কতটা রেঞ্জের ভ্যালুকে আমরা স্টোর করতে পারি কোনো ভেরিয়েবলের মধ্যে। যেমন ধরে নাও আমি এখানে একটা টেবিল করছি, ডেটা টাইপ। ওকে, ডেটা টাইপস,
মেমোরি সাইজ, মানে মেমোরি তোমার কতটা স্পেস নেয়, দ্যাট ইজ দ্য মেমোরি সাইজ। আর তার সঙ্গে তোমার এটা তোমার আরেকটা কালাম করছি, যেটা ইজ দ্য রেঞ্জ। ওকে, একটা টেবিল করছি। এই টেবিলের মধ্যে আমরা পপুলার যে ডেটা টাইপগুলো আমাদের, যেগুলো আমরা সবসময় ব্যবহার করব, তার টাইপগুলোর নামগুলো লিখবো। মেমোরি সাইজ তো আমরা অলরেডি দেখে এসেছি প্রতিটা টাইপের জন্য। আর তার রেঞ্জটা আমরা এখানে জানবো। কি করে রেঞ্জটা বের করতে হয় সেটাও আমরা জানবো। ওকে, তো প্রথম টাইপটা তোমার হচ্ছে ক্যার। ক্যার, ওকে, তার সাইজ তোমরা দেখে এসেছি 1 বাইট হয়। 1 বাইট হয় ক্যারের সাইজ, তাই না? 1 বাইট হয়। তার রেঞ্জ কি হবে? না 1 বাইট মানে হচ্ছে 8 বিট, তাই তো? 1 বাইট মানে হচ্ছে 8 বিট। তাহলে 2 টু দি পাওয়ার 8 মানে হচ্ছে কত? বলো, কত হয়? 256, তাই তো? 256 হয় মাইনাস 2 টু দি পাওয়ার 8, ওকে, 2 টু দি পাওয়ার 8 মাইনাস 1, এটা হচ্ছে তার রেঞ্জ। ওকে, এটা হচ্ছে তার রেঞ্জ। 2 টু দি পাওয়ার 8 মাইনাস 1 টু 2 টু দি পাওয়ার 8 মাইনাস 1। ওকে, তুমি এখানেও এটা তোমার মাইনাস, এটা তোমার হচ্ছে প্লাস। আমি এটাকে আরেকটু ডিরাইভ করি। 2 টু দি পাওয়ার 8, 2 টু দি পাওয়ার 8 না করে আমি এখানে তোমার লিখছি 2 টু দি পাওয়ার 7 মাইনাস 1। 2 টু দি পাওয়ার 7, ওকে, মাইনাস 1। তাহলে আমার কত হচ্ছে দেখো, মাইনাস 2 টু দি পাওয়ার, তার মানে দেখো 8 মাইনাস 1 করে কত হয়? 7 হয়। 2 টু দি পাওয়ার 7, 2 টু টু দি পাওয়ার 7 মানে কত? 128 থেকে 1 বাদ দাও, কত হচ্ছে? 127। আর এটা তোমার কত হচ্ছে? মাইনাস 2 টু দি পাওয়ার 7 মানে কত? না 128। তাহলে আমার একটা ক্যারেক্টারে তোমার রেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে মাইনাস 128 থেকে প্লাস 127। যদি আমি সাইন দিয়ে যদি মানে কথা ভাবি, কারণ দেখো সাইন মানে কি, আমার পজিটিভও হতে পারে, আবার নেগেটিভও হতে পারে। তাহলে দেখো এটা তোমার হচ্ছে সাইন, আর এটা তোমার দেখো হচ্ছে, তোমার দেখো এখানে তোমার দেখো প্লাসও আছে মাইনাসও আছে। আর যদি আমরা আনসাইন্ড বলি, তখন বলতে পারি যে যেহেতু 2 টু দি পাওয়ার 8 মানে তোমার 256, তখন তোমার বলতে পারি যে 0 থেকে 255 হচ্ছে এর রেঞ্জ। তো এটাকে কিন্তু তোমার বলা হয় কিন্তু আনসাইন্ড। দেখো সবটাই কিন্তু হচ্ছে পজিটিভ। 0টা দেখো পজিটিভ, 255টা দেখো তোমার কিন্তু পজিটিভ, কিন্তু 0 থেকে 255 পর্যন্ত। তাহলে একটা ক্যারেক্টারের রেঞ্জ কত? আমি এখানে এক কথা লিখতে পারিতে পারে 128 থেকে 127 মাইনাস 128 থেকে তোমার 127 যদি তোমাদের আনসাইন্ড হয়, যদি তোমার সাইন্ড হয়। ওকে, তাহলে সাইন ক্যারেক্টারের জন্য তো আমি এবার একটু ভেঙে লিখছি। তুমি এখন এই যে সাইন্ডের কথাটা বলছিলে, যে সাইন ক্যার আর আনসাইন্ড ক্যার বলতে কি বোঝায়? সাইন ক্যার তারও কিন্তু সাইজ তোমার 1 বাইট। এবার তার রেঞ্জ কত হবে? না মাইনাস 128 থেকে প্লাস 127। আর যদি আমাদের আনসাইন্ড ক্যারেক্টার হয়, যদি আমাদের আনসাইন্ড ক্যারেক্টার হয়, তখন তার সাইজটা হবে 1 বাইট, একই সাইজ। আর তখন তার রেঞ্জটা হবে 0 থেকে 255। তো কি করে বের করলাম 0 থেকে 255? সবাই বুঝতে পারলে? আর কেমন করি বা 128 আর 127টা বের করলাম, মাইনাস 127 কে কেমন করে বের করে? এটা তোমার কিন্তু অ্যাকচুয়ালি তোমার কিন্তু রেঞ্জটা, রেঞ্জ অফ দ্য ভ্যালু কোনো পার্টিকুলার ডেটা টাইপের ক্ষেত্রে। তাহলে সবটা কিন্তু আমাকে ডিপেন্ড করছে যে তার মেমোরি সাইজটা কত, তার উপর ডিপেন্ড করছে যে কত রেঞ্জের ভ্যালুকে সে স্টোর করতে পারবে। আর যদি তোমার সাইন্ড হয় বা আনসাইন্ড হয়, তখন তার জন্য তোমার কিভাবে সাইন্ড বা আনসাইন্ড হচ্ছে সেটা কিন্তু ডিপেন্ড করছে। ওকে, তার জন্য কিন্তু তোমার ডিপেন্ড করছে সেটা সাইন বা আনসাইন্ড হলে তোমার কি হচ্ছে। একমাত্র তোমার ফ্লোটে কিন্তু সাইন বা আনসাইন্ড হয় না, আমার ক্যারেক্টারে হয়, আমার ইন্টিজারে হয় সাইন্ড আনসাইন্ড। ওকে, এটা বুঝতে পারলাম সবাই যে কেমন করে রেঞ্জটা বের করলাম? কোনটা বলবো বলো আরেকবার, কোনটা বলবো? আমার আমার 1 বাইটে কত বিট হয়? 8টা বিট হয়, তাই তো? তাহলে ম্যাক্সিমাম আমি কত রেঞ্জে ভ্যালুকে রাখতে পারবো? না 2 টু দি পাওয়ার 8। কারণ দেখো এই 8টা আমি এখানে জাস্ট বসিয়ে দিয়েছি। তো এটাকে তোমার ভাঙলে কত হয়? 256 হয়। এবার তোমার দেখো 256টা তোমার হচ্ছে রেঞ্জ, মানে তোমার নাম্বার। আমি তাকে যখন তোমার রিপ্রেজেন্ট করি, আমি যখন স্টার্ট করি তোমার 0 থেকে, তখন তোমার কি লিখবো? 0 থেকে তোমার 255 পর্যন্ত। তাই এখানে লিখেছি দেখো 0 টু 255। ওকে, আমি কিন্তু 1 থেকে কিন্তু তোমার শুরু করতে পারবো না। আমি কিন্তু তোমার 1 থেকে 256 কিন্তু লিখতে পারবো না। আমাকে কিন্তু সবসময় কিন্তু রেঞ্জ কিন্তু তোমাকে মানে শুরু করতে হবে কিন্তু তোমার 0 থেকে। যদি তোমার আনসাইন্ড হয়। তাহলে 0 থেকে তোমার হচ্ছে 255 পর্যন্ত তার হচ্ছে রেঞ্জ।
এটা কিন্তু ফর দ্য ক্যারেক্টার। ওকে, তাহলে এই সাইন আনসাইন নিয়ে কিন্তু আমাদের খুব একটা চিন্তা ভাবনা করতে হয় না। আমরা কিন্তু তোমার কিন্তু জানি অ্যাকচুয়ালি কিন্তু যে ক্যারেক্টারের তোমার রেঞ্জ তোমার হচ্ছে আমার -128 থেকে 127 প্লাস 127। ওকে, এবার তোমার চলে আসছি ইন্টের কনসেপ্টে, মানে ইন্টের সাইজের কনসেপ্ট। তোমার দেখো শর্টের সাইজ কত বলেছিলাম, শর্ট 2 বাইট বলেছিলাম, তাই তো? 2 বাইট বলেছিলাম বা 1 বাইট বলেছিলাম। যে তোমার 2 বাইটের ইন্টিজার হয় তখন তোমার এখানে 2 বাইটে তোমার শর্ট হবে। তো আমি এখন আমি তোমার এখানে 2 বাইট বললাম। আহ, তোমার ধরো আমার যে শর্টের যে সাইজটা আমি 2 বাইট বললাম, ঠিক আছে? যদি তোমার 2 বাইট হয় শর্টের সাইজটা, কেউ আমাকে বলতে পারবে যে এই মাইনাস রেঞ্জ দিয়ে কত ভ্যালু আসবে? এই মাইনাস থেকে প্লাসের রেঞ্জটা কত আসতে পারে, কি আমাকে বলতে পারবে? যদি যদি তোমার সাইন যদি শর্ট হয়, তুমি এটাকে ভাবো সাইন শর্ট, তাহলে আমাদের এরকম একটা রেঞ্জ বেরোবে। সেই রেঞ্জটা কত হবে? সেই রেঞ্জটা কত হবে? সেম ক্যালকুলেশন, এখানে দেখো 2 বাইট মানে কত, 16 বিট। তাহলে টু টু দি মাইনাস 2 টু দি পাওয়ার 16 মাইনাস 1 টু 2 টু দি পাওয়ার 16 মাইনাস 1। তার মানে তোমার দাঁড়ায়, তোমার ক্যালকুলেশন করে দেখো, এটা তোমার দাঁড়াবে -32,768 থেকে +32,767। ওকে, যদি আমাদের আনসাইন শর্ট হয়, এই শর্টটা যদি আমাদের আনসাইন শর্ট হতো তখন কি হতো? তখন তোমার কি হবে ক্যালকুলেশনটা? না, তার সাইজ কত তোমার 2 বাইট, তখন তোমার কি হবে 2 টু দি পাওয়ার 16, 2 টু দি পাওয়ার তোমার 16 করে তোমার কি হবে? না, তখন তোমার দাঁড়াবে 65,536, তাই না? আর তাকে তোমার আমরা যখন আমরা তোমার যখন রেঞ্জ দিয়ে যখন লিখবো, আমি তখন কি লিখবো না 0 থেকে 65,535। এটা হচ্ছে আমাদের আনসাইন শর্টের রেঞ্জ। ওকে, বোঝা গেল সবার? আমার ইন্টের কিন্তু তোমার সেই একই গল্প। যদি আমি তোমার ভাবি যে ইন্ট আমার 2 বাইটের হয়, তাহলে কিন্তু ইন্টের তোমার কিন্তু রেঞ্জ কিন্তু তোমার সেম। যদি তোমার ভাবি যে ইন্ট আমার 2 বাইটের হয়, তখন তুমি এবার সাইনড ইন্ট আনসাইনড ইন্টে তোমার কিন্তু রেঞ্জ কিন্তু সেম, সেম রেঞ্জ। আর যদি তুমি ভাবো যে 4 বাইটের হবে, তখন তোমার রেঞ্জ বাড়বে আরো, তখন তোমার রেঞ্জ বাড়বে। অর্থাৎ কিন্তু ইন্টের সাইজও কিন্তু তোমার কিন্তু আমাদের একই সাইজ। আমি এখানে তোমার লিখতেই পারি -32,768 থেকে +32,767। মানে এই রেঞ্জের ভ্যালুকে আমরা, এই রেঞ্জের মানে সাইন নাম্বারকে আমরা ইন্টের মধ্যে রাখতে পারবো। আর যদি আনসাইন ইন্টিজার হয় তখন তোমার 0 থেকে 65,536 পর্যন্ত, 535 পর্যন্ত নাম্বারকে আমরা আনসাইন ইন্টের মধ্যে আমরা রাখতে পারবো। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে সবার কাছে? ক্লিয়ার সবার কাছে? আমি কিন্তু বাকিগুলো কিন্তু আমি কিন্তু ক্লারিফাই করবো না, আমি জাস্ট এবার রেঞ্জ গুলোকে আমি জাস্ট এখানে বসাবো। ওকে, আমি কিভাবে বের করলাম আমি কিন্তু তোমার দেখালাম দুটো ক্ষেত্রে। তো বাকিগুলো তোমরা যদি ভাবো যে তোমরা যদি ক্যালকুলেশন করে দেখতে পারো, ভেরিফাই করতে পারো যা যে রেঞ্জটা আমি লিখছি সেটা তোমার ঠিক না ভুল। অতএব আমি এখন তোমার দেখাবো লং ইন্টের রেঞ্জ। লং ইন্ট, ওকে, লং ইন্ট তার সাইজ দেখো তোমার 4 বাইট। যদি আমি ভাবি 2 বাইটের হয়, তাহলে তোমার লং ইন্ট তোমার 4 বাইটের হবে। আর লং ইন্ট তোমার 4 বাইট যদি হয়, তার রেঞ্জটা তোমার হবে মাইনাস, তোমার কত কোটি কত লাখ হচ্ছে তোমার দেখো 2147483,648 থেকে শুরু করে আপ টু +2147,483,647। এটা হচ্ছে ফর সাইন্ড লং ইন্ট। আর যদি তুমি আনসাইন্ড লং ইন্ট করো, যদি তুমি আনসাইন্ড লং ইন্ট করো, তখন তার সাইজও কিন্তু 4 বাইট। আর তখন তার রেঞ্জটা হবে 0 থেকে আপ টু 4294,967,295। ওকে, এটা হচ্ছে আমাদের আনসাইন্ড লং ইন্টের রেঞ্জ। সেম ভাবে তোমরা ফ্লোর ডাবল লং ডাবলটা তোমরা নিজেরাই বের করতে পারবে, তাদের রেঞ্জগুলো কি। ওকে, সেই রেঞ্জটা কিন্তু আমি এখানে আর লিখছি না। সেম ভাবে তোমরা ফ্লোর ডাবল বা লং ডাবল তার রেঞ্জগুলো তোমরা কিন্তু লিখতে পারবে। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে আমার যেরকম সাইজ মানে যেরকম রেঞ্জের নাম্বার দরকার, সেই রেঞ্জগুলো কিন্তু আমাকে স্পেসিফাই, সেই রেঞ্জের জন্য আমাকে কিন্তু সেরকম টাইপের ভেরিয়েবল আমাকে ডিক্লেয়ার করতে হবে। এটা কিন্তু হচ্ছে মোদ্দা কথা। এবার আমরা যেটা পড়বো সেটা তোমার হচ্ছে লাস্ট কনসেপ্ট আজকে, সেটা হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। ওকে, ফরম্যাট স্পেসিফায়ার এটা কেন দরকার লাগে জানবো।
আর আমাদের কোন টাইপের ডেটার জন্য কোন টাইপের ফর্মা স্পেসিফায়ার বা কি আমরা কি ফর্মা স্পেসিফায়ার ব্যবহার করি সেটা আমরা জানবো। আর এই ফর্মা স্পেসিফায়ার বেসিক্যালি তোমার ব্যবহার করা হয় দুটো ফাংশনে, একটা হচ্ছে প্রিন্টএফ ফাংশনে ব্যবহার করা হয়, আর একটা হচ্ছে স্ক্যানএফ ফাংশনে ব্যবহার করা হয়। প্রিন্টএফ ফাংশন দিয়ে আমরা কোনো ভ্যালু কোনো মেসেজকে ডিসপ্লে করতে পারি টু দ্য ইউজার, আর স্ক্যানএফ ফাংশন দিয়ে আমরা কোনো ভ্যালুকে ইনপুট নিতে পারি ইউজারের থেকে। ওকে, আর ফর্মা স্পেসিফায়ার সবসময় মানে শুরু হয় বিগিন উইথ আ পার্সেন্টেজ ক্যারেক্টার। ওকে, পার্সেন্টেজ। ওকে, মানে যে কোনো ফর্মা স্পেসিফায়ার তোমার কিন্তু পার্সেন্টেজ দিয়ে শুরু হবে। যেমন ইন্টিজার টাইপের ক্ষেত্রে আমরা ফর্মা স্পেসিফায়ার জানবো। ইন্টিজার টাইপের কোনো ডেটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা যে ফর্মা স্পেসিফায়ারটা ব্যবহার করি দ্যাট ইজ আ পার্সেন্টেজ ডি, তাই তো? দেখো আমি বলেছি যে ফর্মা স্পেসিফায়ার তোমার বিগিন উইথ পার্সেন্টেজ, এটা দিয়ে তোমার শুরু হয়। তাহলে পার্সেন্টেজ ডি দিয়ে কিন্তু আমরা কোনো ইন্টিজার টাইপের তোমার ডেটাকে কিন্তু আমরা রিপ্রেজেন্ট করব। ওকে, তাহলে এইটা কোন টাইপের ইন্টিজার? না এটা তোমার হচ্ছে সাইন্ড ডেসিমাল ইন্টিজার। সাইন ডেসিমেল ইন্টিজার, এই ডেসিমেলের জন্য কিন্তু তোমার পার্সেন্টেজ ডি এসছে। ওকে, ডেসিমেলের জন্য তোমার কিন্তু পার্সেন্টেজ ডি এসছে। আবার যদি কেউ বলে যে স্যার পার্সেন্টেজ ডি ছাড়া যদি আমি পার্সেন্টেজ আই লিখি না, আই দিয়েও কিন্তু আমরা কোনো সাইন ডেসিমেল ইনকে কিন্তু আমরা রিপ্রেজেন্ট করতে পারি, আমরা মানে প্রিন্ট করতে পারি বা আমরা ডিসপ্লে করতে পারি। অতএব পার্সেন্টেজ ডি আর বা পার্সেন্টেজ আই তুমি যা খুশি ব্যবহার করতে পারো। ওকে, খুব সিম্পল একটা এক্সাম্পল ধরে নাও, আমার কাছে একটা ইন টাইপের ডেটা আছে, সাপোজ ধরে নাও ইন্টিজার এ ইকুয়ালস টু 10। আমি এটাকে ডিসপ্লে করব, মানে এর কন্টেন্টটাকে আমি ডিসপ্লে করব। আমি তখন কি লিখবো না প্রিন্টএফ এটা কোন টাইপের ডেটা, না ইন টাইপের। অতএব আমাকে লিখতে হবে পার্সেন্টেজ ডি ডবল কোট শেষ কমা, দেন আমাকে লিখতে হবে কার মধ্যে আমার ভ্যালুটা স্টোর করা আছে, না এর মধ্যে। আমি লিখতে হবে এখানে এ, দেন সেমিকোলন। ওকে, তাহলে এইভাবে কিন্তু আমরা পার্সেন্টেজ ডিটাকে আমরা ব্যবহার করি। তুমি পার্সেন্টেজ ডি এর জায়গায় তুমি পার্সেন্টেজ আই লিখতে পারো, কোনো কিছু যায় আসে না। তাহলে আমাকে কিন্তু আউটপুট আমাকে শো করবে। তাহলে এই কোডটা যদি আমরা রান করি, আমার কিন্তু আউটপুট কিন্তু আমাকে শো করবে 10। তাহলে কোনো ইন্ট নাম্বারকে বা ইন্টিজার টাইপের কোনো ডেটাকে কিন্তু ডিসপ্লে করতে গেলে আমাকে পার্সেন্টেজ ডি ব্যবহার করতে হবে বা পার্সেন্টেজ আই ব্যবহার করতে হবে। তুমি কিন্তু এই জায়গায় তুমি পার্সেন্টেজ আই ব্যবহার করতে পারো, কোনো কিছু যায় আসে না। আর অন্য কোনো, হ্যাঁ কোনটা কোনটা? আনসাইন আমি আসবো, আমি আনসাইনের গল্পে আসবো, আমি আসছি আনসাইনের গল্পে। আর যখন আমরা কোনো আনসাইন যখন কোনো নাম্বারকে আমরা ধরে নাও হয়তো ডিসপ্লে করব, সাপোজ ধরে নাও তুমি একটা কোনো ভেরিয়েবলকে ডিক্লেয়ার করেছো আনসাইন্ড ইন্ট হয়তো বি ইকুয়ালস টু 20। ওকে, এবার তুমি ধরো এই বিটাকে তুমি ধরো ডিসপ্লে করবে, তখন তুমি কিন্তু পার্সেন্টেজ ডি লিখলে কিন্তু তোমার হবে না। তখন তোমাকে লিখতে হবে কি প্রিন্টএফ কোনো আনসাইন কোনো ইন্টিজারকে তোমার ডিসপ্লে করতে গেলে তোমার লিখতে হবে পার্সেন্টেজ ইউ। ওকে, পার্সেন্টেজ ইউ লেখো, দিয়ে কমা দিয়ে তুমি লেখো বি, তখন তোমার কিন্তু ডিসপ্লে করবে 20। ওকে, এটা আনসাইন ইন্টিজার। আর আগেটা তোমার যেটা বললাম সেটা কিন্তু তোমার সাইন ডেসিমেল ইন্টিজার, এটা কিন্তু তোমার সাইন ডেসিমেল ইন্টিজার পার্সেন্টেজ ডি বা পার্সেন্টেজ আই। ওকে, তাহলে ইন কেস অফ পার্সেন্টেজ ডি আমি ব্যবহার করি কোথায়, না যেখানে যদি আমাকে কোনো সাইন ডেসিমেল ইন্টিজার নিয়ে কাজ করতে হয়। আর আমরা পার্সেন্টেজ ইউ কোথায় ব্যবহার করি, না যখন আমাকে কোনো আনসাইন কোনো ইন্ট নিয়ে আমাকে কাজ করতে হয়। বোঝা গেল কনসেপ্টটা? ওকে, এবার হ্যাঁ প্লাস আমি তোমার আমার তো প্লাস নাম্বারই আছে এখানে। বি কোর্স তোমার কি আছে 20 আছে, বি কোর্স তোমার কি আছে 20। হ্যাঁ আমি 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 এটা মাইনাস দিইনি, কিন্তু আমি তোমার দাগ দিয়ে দেখিয়েছি 20টাকে। আমি দেখিয়েছি যে প্রিন্টেপে তোমার আউটপুট তোমার 20 আসছে, আমি পাশে দাগ দিয়ে 20 দেখিয়েছি, এটা কিন্তু মাইনাস নয়। ঠিক আছে, এবার এবার বলো ঠিক আছে। এবার আমি দাগ দিয়ে দেখিয়েছি এটা 20 আসছে, মানে এটা মাইনাস দিইনি কিন্তু আমি। ওকে, ঠিক আছে সবার। এবার আমি কালকেই বলছিলাম পাইথন ক্লাস করতে করতে যে আমরা কোনো অক্টাল নাম্বারে কনভার্ট করতে পারি, তাই না? তার জন্য আমরা কি ফর্ম্যাট স্পেসিফায়ার ইউজ করেছিলাম কালকে, মনে করে বলো দেখি। কোনো অক্টাল আনসাইন কোনো মানে কোনো অক্টাল নাম্বারে ডিসপ্লে করার জন্য আমরা কি ইউজ করেছিলাম, পার্সেন্টেজ ও। ওকে, সেম ভাবে এটা কিন্তু একটা আনসাইন কোনো ইন্টিজার নাম্বারকে তোমার যদি তুমি যদি অক্টালে কনভার্ট করতে চাও না, তোমাকে তখন পার্সেন্টেজ তোমাকে ও ব্যবহার করতে হবে। তার কিন্তু এক্সাম্পল কিন্তু কালকে আমরা দেখেছি। ঠিক আছে, সেম ভাবে
পার্সেন্টেজ এক্স ব্যবহার করেছিলাম কালকে আমরা, স্মল এক্স অথবা পার্সেন্টেজ ক্যাপিটাল এক্স, তাই না? যার থ্রু দিয়ে আমরা কোনো আনসাইন্ড কোনো হেক্সাডেসিমাল নাম্বারকে আমরা ডিসপ্লে করেছিলাম। মানে আমাদের কিন্তু ডেসিমেল নাম্বার ছিল, তাকে কিন্তু আমরা হেক্সাডেসিমেলে কনভার্ট করে ডিসপ্লে করেছিলাম বাই ইউজিং পার্সেন্টেজ এক্স, তাই তো করেছিলাম? ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ইন্টিজার টাইপের জন্য কি কি ফরম্যাট স্পেসিফায়ার লাগে। তাহলে আমরা চারটে ফরম্যাট স্পেসিফায়ার আমরা পড়লাম। পার্সেন্টেজ ডি বা আই, পার্সেন্টেজ ইউ ফর আনসাইন ইন্টিজার, অক্টাল ইন্টিজার তোমার পার্সেন্টেজ ও, আর তোমার হেক্সের জন্য তোমার পার্সেন্টেজ এক্স, স্মল এক্স কিংবা ক্যাপিটাল এক্স। যদি তুমি স্মলে ডিসপ্লে করতে চাও তোমার ওই ক্যারেক্টারগুলোকে, হেক্সাডেসিমেলের ক্যারেক্টারগুলোকে, তখন তুমি স্মল এক্স লিখবে। আর যদি ক্যাপিটাল তুমি চাও তখন তুমি ক্যাপিটাল এক্স লিখবে। যা খুশি। এটা কিন্তু আমি কাল কিন্তু আমরা এক্সাম্পল দেখেছি। এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমেলের জন্য, আর এটা হচ্ছে আমাদের অক্টালের জন্য। এবার ফ্লোটিং পয়েন্ট নাম্বারের কনসেপ্টে আসবো। ফ্লোটিং পয়েন্ট টাইপ, ওকে? এবার তোমার আসবো ফ্লোটিং পয়েন্ট টাইপের কনসেপ্টে। আমার অলরেডি 11টা পেজ শেষ হয়ে গেছে, হ্যাঁ? আমাদের এই পিডিএফটার মধ্যে আমার 11টা পেজ আছে। তো 11টা পেজ কিন্তু অলরেডি আমার শেষ। ঠিক আছে? তো যাই হোক, আমরা একটু আগে চলে আসি। আমাকে এখন জাস্ট ফ্লোটিং পয়েন্ট কনসেপ্ট আমরা দেখব খুব সংক্ষেপে, যে কোনো ফ্লোটিং পয়েন্ট নাম্বার। তো ফ্লোটিং পয়েন্ট নাম্বার বা ফ্লোটিং পয়েন্ট টাইপ আমি কিন্তু এখানে তোমার শুরু করছি, হ্যাঁ? একটু আগে থেকে শুরু করছি। তোমরা যদি কেউ বোর্ড ডকটা দেখো, একটু আগে থেকে দেখবে ফ্লোটিং পয়েন্ট টাইপটাকে। ঠিক আছে? ফ্লোটিং পয়েন্ট টাইপ। ফ্লোটিং পয়েন্ট টাইপটাকে আমরা পার্সেন্টেজ এফ দিয়ে ডিনোট করি, তাই না? আমার ধরুন একটা ফ্লোটিং পয়েন্ট, একটা ভেরিয়েবল আছে, ফ্লোট ইকুয়ালস টু 3.14, আমি তাকে ডিসপ্লে করছি, ধরে নাও প্রিন্ট এফ পার্সেন্টেজ এফ ই। তাহলে এখানে পার্সেন্টেজ এফটা হচ্ছে তোমার একটা ফ্লোটিং পয়েন্টের একটা ফরম্যাট স্পেসিফায়ার, ডেসিমেল ফ্লোটিং পয়েন্ট কিন্তু। ওকে, এবার এই ফ্লোটিং পয়েন্ট নাম্বারটাকে যদি আমরা সায়েন্টিফিক নোটেশনে যদি তোমার ডিসপ্লে করতে চাই, তখন তার জন্য আমাকে যে ফরম্যাট স্পেসিফায়ারটা ব্যবহার করতে হয় তার নাম হচ্ছে পার্সেন্টেজ ই। ওকে, পার্সেন্টেজ ই বা তুমি পার্সেন্টেজ ক্যাপিটাল ইউ কিন্তু ব্যবহার করতে পারো কোনো ফ্লোটিং পয়েন্ট নাম্বারকে সায়েন্টিফিক নোটেশনে তোমার দেখানোর জন্য। কিরকম সায়েন্টিফিক নোটেশন কোনটা? না 3.14 এ আবার সায়েন্টিফিক নোটেশন কি স্যার? না সায়েন্টিফিক নোটেশন মানে হচ্ছে যদি তুমি এখানে প্রিন্ট করতে প্রিন্টএফ পার্সেন্টেজ ই স্মল ই ডবল কোট কমা দিয়ে তুমি আবার ধরো নাও আবার স্মল ই লিখেছো, কারণ এর মধ্যে আমার ভ্যালুটা আছে। তাহলে এখানে তোমার ডিসপ্লে করতে তোমাকে 3.14, আর এখানে তোমাকে ডিসপ্লে করতো কি না তার সায়েন্টিফিক নোটেশন কিভাবে তোমার দেখাতো না 3.140000 স্মল ই। ঠিক আছে, স্মল ই দেখাবে এখানে, স্মল ই দেখানোর পর তোমাকে দেখাতো +00। এই স্মল ইটা তোমার মানে তোমার হচ্ছে এক্সপোনেন্ট। ওকে, এটা হচ্ছে মন্টিসা, এটাকে বলা হয় এক্সপোনেন্ট। মানে তোমার এটা তোমার হচ্ছে নর্মাল নোটেশন, আর এটাকে তোমার বলা হয় সায়েন্টিফিক নোটেশন। এর ভ্যালু যা, এর ভ্যালু তোমার কিন্তু সেম। আর এর পাশে তোমার ডবল জিরো দেওয়া আছে, মানে কি তোমার পাওয়ারটা হচ্ছে জিরো, তার মানে এটা কিন্তু তোমার 3.14টাকে রিপ্রেজেন্ট করছে। তাহলে এই সায়েন্টিফিক যদি আমরা নোটেশন যদি দেখাতে চাই কোনো নাম্বারকে, তখন তার জন্য আমাকে পার্সেন্টেজ ই ব্যবহার করতে হবে। যদি তুমি ক্যাপিটাল পার্সেন্টেজ ই দাও তখন তোমাকে ক্যাপসে দেখাবে এই ইটা, আর যদি তুমি স্মল ই দাও তখন তোমাকে কিন্তু এইটা তোমাকে কিন্তু স্মলে দেখাবে। ঠিক আছে? তার নরমাল নোটেশন বা ডেসিমেল নোটেশন আর সায়েন্টিফিক নোটেশনের মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারলাম? বুঝতে পারলাম সবাই? রিপ্লাই করো। আরে বাবা এই তো এখানে তো ই দেখিয়েছে, এই ইটা তোমার ক্যাপসে দেখাবে। এই তো ডিফারেন্স। এই তোমার এখানে ই আছে না? ই প্লাস দিয়ে ডাবল জিরো আছে, এটা তোমার ক্যাপিটালে দেখাবে। এটাই ডিফারেন্স। ঠিক আছে? বোঝা গেছে? সবাই বুঝতে পেরেছো? এবার তোমার চলে আসছি ক্যারেক্টার টাইপে। ওকে, ক্যারেক্টার টাইপ। তো আমরা বেসিক্যালি তোমার কোন ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করি ক্যারেক্টার টাইপের জন্য? কোনটা ব্যবহার করি আমরা? পার্সেন্টেজ সি, তাই তো? পার্সেন্টেজ তোমার সি দিয়ে আমরা কোনো ক্যারেক্টার টাইপকে ইন্ডিকেট করতে পারি। আর কোনো স্ট্রিংকে ইন্ডিকেট করতে গেলে বা তার ফরম্যাট ইয়েটা হচ্ছে তোমার স্পেসিফায়ার তোমার হচ্ছে পার্সেন্টেজ এস। তাহলে সিটা হচ্ছে ক্যারেক্টার আর এসটা হচ্ছে মানে স্ট্রিং। ওকে, যদি কোনো পয়েন্টারকে আমরা কোনো পয়েন্টারে কোনো অ্যাড্রেসকে যদি আমরা তোমার ডিসপ্লে করতে চাই, তখন তার জন্য আমাদেরকে সবসময় ব্যবহার করতে হয় পার্সেন্টেজ পি। এটাকে জেনে রাখো, যখন আমরা পয়েন্টার পড়বো তখন বলবো। ঠিক আছে, পার্সেন্টেজ পি দিয়ে আমরা কোনো পয়েন্টারে কোনো অ্যাড্রেসকে আমরা ডিসপ্লে করতে পারি, পার্সেন্টেজ
পি দিয়ে। ওকে, তো এগুলো বেসিক্যালি আমাদের ডিফারেন্ট টাইপের ফর্মা স্পেসিফাই। এবার তুমি বলবে যে স্যার তাহলে শর্ট ইন্টিজারকে আমরা কি দিয়ে ডিনোট করব? শর্ট ইন্টিজার, তো শর্ট ইন্টকে তুমি এক্সপ্লেন মানে তুমি ডিনোট করার জন্য তুমি ব্যবহার করবে পার্সেন্টেজ এইচডি। ওকে, পার্সেন্টেজ এইচডি ফর শর্ট ইন্টিজার। স্যার লং ইনকে কি করে ব্যবহার করবো? তখন তুমি ব্যবহার করবে পার্সেন্টেজ এলডি, এল ফর লং আর ডি ফর হচ্ছে ডেসিমাল, লং ইন্টিজার। স্যার আমি লং ইন্টিজারও কিন্তু তোমার একটা টাইপ আছে, যেটা আমি কিন্তু মানে তোমাদেরকে বলিনি আমি, এটা আমাদের যদি লাগে না, তো তার জন্য তোমার ব্যবহার করবো আমরা পার্সেন্টেজ এলএলডি, লং ইন্টিজার। ঠিক আছে, দেখো সমস্ত টাইপের আমরা দেখো কিন্তু ফর্মা স্পেসিফায়ার পড়ে ফেললাম। যত রকম টাইপের আছে আমাদের ফর্মা স্পেসিফায়ার, সমস্ত ডেটা টাইপের জন্য কিন্তু আমরা ফর্মা স্পেসিফায়ার কিন্তু আমরা কমপ্লিট করলাম। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছি আমরা? সবাই বুঝতে পেরেছি যে আমরা কখন কোন টাইপের ভ্যালুকে ডিসপ্লে করার জন্য আমরা প্রিন্টএফ বা স্ক্যানএফ ফাংশনে আমরা কোন টাইপের ফর্মা স্পেসিফায়ার ব্যবহার করব। ওকে, বলো, রিপ্লাই করো সবাই। ক্লিয়ার সবার কাছে? তুমি এফ ইউজ করতে পারো ডাবলের জন্য। হুম, এলএফ ব্যবহার করতে পারো, এলএফ ব্যবহার করতে পারো। আর বলো, কোনো কোশ্চেন? কোনো কোশ্চেন? তুমি একটা কোনো ফ্লোটিং পয়েন্ট নাম্বারকেও তুমি পার্সেন্টেজ এফ দিয়ে ডিসপ্লে করতে পারো। আবার তুমি কিন্তু কোনো ডাবল টাইপের নাম্বারকেও তুমি কিন্তু পার্সেন্টেজ এফ দিয়েও তুমি কিন্তু ডিসপ্লে করতে পারো, মানে প্রিন্টেড বা স্ক্যানেট করার সময় তোমার যেরকম দরকার পড়বে। ওকে, তুমি যেমন চাইবে। আবার আর একটা ফর্মা স্পেসিফায়ার হয়, তাকে আমরা পার্সেন্টেজ জি বলি, পার্সেন্টেজ জি। তো পার্সেন্টেজ জি দিয়েও কিন্তু আমরা কোনো ডাবল টাইপের নাম্বার কিন্তু আমরা ডিসপ্লে করতে পারবো, সেটা স্মল জিও হয় আবার ক্যাপিটাল জিও হয়। বোঝা গেল? তুমি ডবল টাইপের নাম্বারটাকে তুমি কিভাবে ডিসপ্লে করতে চাইছো তার উপর ডিপেন্ড করবে, যে তুমি কোন নোটেশনে তুমি ওটাকে ডিসপ্লে করতে চাইছো তার উপর ডিপেন্ড করবে যে তুমি রাউন্ড অফ করে দেখাবে কিনা। যদি তুমি রাউন্ড অফ করে তোমার দেখাতে চাও, মানে ফ্র্যাকশনের পরের যে আমার যে নাম্বারগুলো আছে, তখন তুমি পার্সেন্টেজ তখন তুমি জি ব্যবহার করবে। ওকে, সেটা স্মল জিও হতে পারে, ক্যাপিটাল জিও হতে পারে, তুমি যেমন চাইবে। তাহলে আমরা স্মল ই, স্মল এফ, ক্যাপিটাল ই, স্মল জি, ক্যাপিটাল জি, এই সবগুলো কিন্তু আমাদের ডাবল বা ফ্লোটিং পয়েন্ট নাম্বারের জন্য কিন্তু অ্যাপ্লিকেবল, এই ফর্মা স্পেসিফায়ার গুলো। যদি তোমার লং ডাবল থাকে এলএফ ব্যবহার করবে, কোনো সমস্যা নেই, এলএফ। ওকে, অ্যারের জন্য তোমার কিছু না, অ্যারে তোমার যেমন টাইপ থাকবে তুমি সেরকম টাইপের ব্যবহার করবে। যদি তোমার ইন টাইপের অ্যারে হয় তখন তখন তুমি পার্সেন্টেজ তুমি ডি ব্যবহার করবে। যদি তোমার ফ্লোটিং পয়েন্ট অ্যারে হয় তখন তুমি পার্সেন্টেজ এফ ব্যবহার করবে। ঠিক আছে, ওর জন্য কোনো ডিফার করে না। অ্যারে কিন্তু তোমার ডিরাইভড ডেটা টাইপ, মানে অ্যারে কিন্তু বেসিক্যালি একটা ভেরিয়েবল। ওকে, অ্যারে কিন্তু বেসিক্যালি কিন্তু একটা ভেরিয়েবল, কিন্তু ওটাকে আমরা একটা ডিরাইভড ডেটা টাইপের আন্ডারে আমরা রেখেছি অ্যারেটাকে। ওটা কিন্তু বেসিক্যালি একটা ভেরিয়েবল যার মধ্যে আমরা ভ্যালুকে স্টোর করতে পারছি। ওকে, আজকে আমরা শেষ করব ক্লাস। তোমরা সবাই বুঝতে পেরেছো আজ যা পড়লাম? মানে থিওরিটিক্যালের মধ্যেও কিন্তু তোমার কনসেপচুয়াল কনসেপ্ট কিন্তু মানে আমরা কিন্তু মানে মোর ডিটেল পড়লাম, মানে অনেকটা ডিটেলসে পড়েছি, কারণ বেসিক কনসেপ্ট, আর বেসিক কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে না তাহলে কিন্তু পরে প্রোগ্রামিং কিন্তু অনেক সমস্যা হবে। আর এইগুলোই কিন্তু আমাদের পরে কাজে লাগবে। আমি যে প্রিন্টএফ স্ক্যানএফ বলার সময় যে কমা স্পেসিফায়ার বলছি, সব কিন্তু আমাদের কাজে লাগবে পরে প্রোগ্রামিং করতে গিয়ে। ওকে, তাহলে যেহেতু আমাদের প্রথম দিকে তোমার বেসিক্যালি তোমার থিওরিটিক্যাল কনসেপ্ট রয়েছে ইউনিট 1-এ, তো আমি তাকে তো স্কিপ করতে পারি না। তো তার জন্য কিন্তু আমরা ডিটেলস এটাকে পড়লাম, ডিটেলসে পড়ে আমরা নেক্সট দিন থেকে আবার পরবর্তী যে আমাদের কনসেপ্টগুলো আসে সেগুলো কিন্তু আমরা আস্তে আস্তে আমরা শুরু করব। তো এটা কিন্তু আমাদের বেসিক অফ সি প্রোগ্রামিং। সি প্রোগ্রামিং কিন্তু ডিরেক্ট কিন্তু ঢোকা যায় না, যে আমি প্রথম দিন তোমাকে একটা প্রোগ্রাম লিখি মানে করতে দিলাম বা মানে করিয়ে দিলাম, সেটা কিন্তু কোনো মানে কোনো লেকচার্স না সেটা কিন্তু অ্যাকচুয়ালি। হ্যাঁ, কারণ প্রোগ্রামিং কিন্তু শিখতে গেলে আমাকে সমস্ত আট ঘাট বেঁধে ভালো করে সবকিছু শিখে তারপরে আমাকে ঝাঁপ মারতে হবে প্রোগ্রামিং এ। মানে আমাকে আস্তে আস্তে আমাকে গাছে উঠতে হবে না? যদি আমি ধরুন লাফিয়ে যদি গাছে উঠতে যাই তাহলে কি হবে? আমার হাত পা সব ভেঙে যাবে। অতএব আমরা কিন্তু আস্তে আস্তে গাছে ওঠার চেষ্টা করছি, তাহলে কিন্তু আমাদের হাত পাও ঠিক থাকবে, ভালোভাবে শিখতেও পারবো, আর যেটা শিখবো সেটা কিন্তু কংক্রিট শিখবো। ওকে, আমাকে পরীক্ষায়
60 মধ্যে আমাকে 60 অ্যান্সার করে এসে আমি 10 পাচ্ছি, তাতে কি লাভ আছে? তার থেকে স্যার আমি 60 মধ্যে আমি 40 অ্যান্সার করে আমি 39 পাবো। এটা কিন্তু অনেক বেশি বেনিফিশিয়াল, অনেক বেশি লাভবান, তাই না? অতএব আমরা চেষ্টা করব যেটাকে শিখবো সেটাকে কংক্রিট শিখবো। ওকে? ওই 60 নাম্বারে অ্যান্সার করে এসে আমি 10 পাচ্ছি তার কিন্তু কোনো মূল্য নেই, কোনো মানে নেই। তার থেকে 40 নাম্বারে অ্যান্সার করে এসে 39 পাওয়া কিন্তু অনেক ভালো। ওকে? যাই হোক, তো আমরা আজকে শেষ করব। আমার আবার নেক্সট ব্যাচ আছে। চলো, গুড নাইট।